আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত 2 দিনের মতো অনলাইন ভেট ক্লিনিক আবারও আপনাদের সামনে। গত 2 দিন আমরা চেষ্টা করেছি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা আজকে চেষ্টা করব কোন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। শুরুতেই যেটা বলতে চাই যে শীতকাল চলছে এবং শীতের যে আহ ভয়াবহতা, যেটাকে আমরা শৈত্যপ্রবাহ বলি, সেই শৈত্যপ্রবাহ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা সহ সারা দেশে অনেক জায়গায় তার যে নমুনা সেটা দেখাচ্ছে। তো এই সময়টাতে আমরা নিজেরা, আমরা পরিবার সহ এবং আমাদের অনেকের, যারা আমরা ফার্মিং করি, নিজেদের জীবিকার অবলম্বন বলি অথবা সঙ্গী বলি, যাই বলি না কেন, আমাদের যে গবাদি প্রাণী, পোষা প্রাণী, এই সকলকে নিয়ে, এই সকল মানে পুরো এটা যারা লাইভ স্টক ফার্মিং করে, এটা পুরোটা তাদের একটা ফ্যামিলি বলা যায়। তো পুরো ফ্যামিলি নিয়ে সবাই অনেক ভালো আছেন এবং বাকি সময়গুলোতেও ভালো থাকবেন, এমন একটা প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের ছোটখাটো, যাই বলি না কেন, সেই লাইভ শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা, যদি সময় থাকে হাতে, একটু ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আমরা আজকে একটা টপিক ঠিক করেছি, যেটা হচ্ছে যে জুনোটিক ডিজিজ। সেই জুনোটিক ডিজিজ নিয়ে আমরা একটু কথা বলবো। এবং এই কথার ফাঁকে আপনাদের মনে যদি আপনাদের পোষা প্রাণী অথবা আপনাদের গবাদি প্রাণী নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু জিজ্ঞাসা না, যে কোনো ধরনের পরামর্শ। আমরা যেহেতু চেষ্টা করি যে প্রতিদিন আপনাদের সামনে আসার জন্য, সুতরাং কোন বিষয়টা নিয়ে কথা বললে বা কোন বিষয়টার উপর গুরুত্ব দিলে বা কখন কিভাবে আপনাদের সামনে আসলে আপনাদের কাজে লাগবে, বা এমন ধরনের যে কোনো ধরনের পরামর্শ যদি আপনাদের থাকে, অবশ্যই আমার অনুরোধ থাকবে যে আপনারা সেটা যে, বলবেন আর কি, কমেন্টে বলবেন। এবং আমরা যতটুকু পারি সেটা চেষ্টা করব আপনাদের সেই চাওয়াটাকে বা আপনাদের সেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য। যদিও আমাদের কি বলবো, ক্যাপাবিলিটি যদিও খুবই কম। শুধু আমি মানে যতটুকু জানি, যতটুকু বুঝি, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমাদের সাথে অনেকেই আছেন। আমাদের সাথে যুক্ত আছেন, আমি যদি একটু কমেন্ট দেখি। রাতুল জামান, আসসালামু আলাইকুম। রাতুল জামান, ওয়ালাইকুম আসসালাম। রাতুল জামান, আশা করি আপনি অনেক ভালো আছেন এবং আপনার পড়াশোনা ভালোভাবে চলছে। তো রাতুল জামান, আমি যতটুকু জানি যে ওয়ান অফ দ্য এনিম্যাল লাভার এবং স্টুডেন্ট অফ ভেটেরিনারি মেডিসিন। তো রাতুল জামান, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা থাকবে বা একটা অনুরোধ থাকবে যে এই তো করোনাকালীন সময় যাচ্ছে, সেই করোনাকালীন সময়ে এনিম্যাল ওয়েলফেয়ার বা এমন ধরনের এনিম্যাল ওয়েলফেয়ার না, শুধু এনিম্যাল ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, সেটা আমাদের সাথে শেয়ার করলে আহ, ভালো লাগবে আর কি। এবং আহ, চেষ্টা করবেন আমাদের সাথে যদি সময় করে যুক্ত থাকা যায়। এবং আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে জেনেটিক ডিজিজ, সেই যদি জেনেটিক ডিজিজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অথবা কোনো তথ্য থাকে, সে সেটা শেয়ার করলে আমরা এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন এই মুহূর্তে, সবাই আশা করি যে উপকৃত হবেন। ধন্যবাদ রাতুল জামান। আমাদের সাথে আছে রাফিদ মুহাইমিন। হম রাফিদ, রাফিদ যুক্ত আছে হচ্ছে রাজশাহী থেকে। তো আশা করি রাফিদ, আহ, আপনি আপনার পরিবার সহ অনেক ভালো আছেন, এবং সেটা আমরা শুধু রাফিদের জন্য না, আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবার জন্যই এটা প্রত্যাশা করি এবং দোয়া করি সবসময়। তো রাফিদ মুহাইমিন, ওয়ালাইকুম আসসালাম। এবং রাফিদ মুহাইমিন, ক্লাসে তো জেনেটিক ডিজিজ নিয়ে অনেক কথাই হয়েছে। তো সেইখান থেকে, এবং আমার যতটুকু মনে পড়ে যে রাফিদ মুহাইমিন, আপনাদের গ্রুপ, আপনার জেনেটিক ডিজিজ নিয়ে সম্ভবত অ্যাসাইনমেন্ট করছিলেন। তো জেনেটিক ডিজিজ সম্পর্কে এর পরবর্তীতে যদি আরো কোনো তথ্য আহরণ করা হয়ে থাকে, সেই তথ্যগুলা শেয়ার করলে ভালো লাগবে রাফিদ মুহাইমিন। আশা করি একটু সময় নিয়ে আমাদের সাথেই যুক্ত থাকবেন। আমাদের সাথে আরো আছে মোহাম্মদ তাজিমুল ইসলাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তাজিমুল। আশা করি চাঁপাইনবাবগঞ্জের এই মানে প্রচন্ড রকমের শীতের মধ্যে নিজে ভালো আছো এবং পরিবারের যারা আছে সবাইকে নিয়ে ভালো আছো। তো তাজিমুল, কানেক্টেড থাকো। এই যে থাকো বলে ফেললাম, আসলে কি বলবো, এটা মুখে চলে আসে। আমি খুব মানে সবাই আই থিঙ্ক এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হবে। ওকে তাজিমুল, থ্যাংক ইউ, স্টে কানেক্টেড। তো আমরা আবারও বলি যে আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করবেন। তো আমরা আমাদের সরি আমাদের যে নির্ধারিত বিষয় ছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ফার্স্টে আসি যে হোয়াট ইজ জুনোটিক ডিজিজ। আমরা যে জুনোটিক ডিজিজ বলি, জুনোটিক ডিজিজটা কি? তো এই জুনোটিক ডিজিজটা বর্তমান বিশ্বে হুম খুবই আলোচিত একটা বিষয়। এটা সবসময় আলোচনার মধ্যে ছিল, আলোচনার কেন্দ্রবিন্দুতে, বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের সভা, সেমিনার বা যে কোনো আলোচনা বা গবেষণায় এটা অনেক একটা বড় কনসার্নের মধ্যে থাকে। তবে আমি যদি আরেকটু এমফাসিস দিয়ে বলি, সেটা হচ্ছে যে এই যে কোভিড-19 সিচুয়েশনটা তৈরি হওয়ার পর থেকে জুনোটিক ডিজিজ গুলো নিয়ে মনে হয় মানুষজন আরো বেশি ভাবছে বা ভাবার জন্য উদ্গ্রীব হচ্ছে। কারণ কি, জুনোটিক ডিজিজ আমরা বলে থাকি, জুনোটিক ডিজিজ আর দোজ ডিজিজ, এগুলো হচ্ছে এমন ধরনের রোগ। হ্যাঁ, জুনোটিক ডিজিজ অবশ্যই রোগ। এখানে নামটা নিয়ে একটু ব্যাখ্যা করি যে জুনোটিক, জুনোটিক প্যারানটা যদি আমরা দেখি, জেড ডাবল ও এন ও এট টিআইসি, এখানে জু একটা বিষয় আছে। জু, জু বলতে আমরা কম বেশি সবাই জানি যে ছোটবেলা থেকে জু সম্পর্কে আমাদের ধারণা। জু মানে হচ্ছে চিড়িয়াখানা, চিড়িয়াখানায় মানে হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী বা পশু পাখি সম্মিলন যেখানে, সেটাই আমরা জু বলে থাকি। এইখানে মানে নামের সার্থকতা। জুনোটিক ডিজিজ হচ্ছে সেই সকল ডিজিজ, যে সকল ডিজিজ এনিমেল থেকে বা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াইতে পারে, অথবা মানুষ থেকে প্রাণীর মধ্যে ছড়াইতে পারে। এই সকল ডিজিজ গুলাকে আমরা এক কথায় বলে থাকি জুনোটিক ডিজিজ। আমি আবারও বলতেছি, জুনোটিক ডিজিজ হচ্ছে সেই সকল ডিজিজ যে ডিজিজ গুলা মানুষ থেকে বিভিন্ন প্রাণীর হতে পারে, অথবা বিভিন্ন প্রাণী থেকে মানুষের হতে পারে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে জুনোটিক ডিজিজের সাথে আমি কোভিড-19 কে কেন একটুখানি কোরিলেট করলাম। কারণ চীনের উহানে যখন প্রথম এই কোভিড-19 ভাইরাসটা যখন প্রথম ধরা পড়লো, তখন বলা হচ্ছিল যে কোন একটা মাছের বাজার অথবা বাদুড় থেকে প্রিডিক্টেড, এখনো প্রিডিক্টেড, যে ছড়াইছে হচ্ছে কোভিড-19। তার মানে হচ্ছে যে বাদুড়ের কথা যদি আমরা বলি, অবশ্যই এটা একটা বন্য প্রাণী। তো দ্যাট মিনস সেখান থেকে ছড়াইছে, মানে এই কারণে আমরা এটাকে অনেকে বলতেই পারি যে এটা একটা জেনেটিক ডিজিজ। যদিও এর সম্পর্কে আরো অনেক মানে আমার মনে হয় যে, আমি যতটুকু জানি, যে আমার মনে হয় যে আহ, আরো মনে হয় অনেক গবেষণার দরকার আছে এটা শিওর হওয়ার জন্য। তবে এখন পর্যন্ত যেটা প্রচলিত, তো ওই হিসেবে এটাকে বলা যায়। তো এই কারণেই বললাম যে জেনেটিক ডিজিজটা ইদানিং একটু বেশি কনসার্নে আছে। ঠিক আছে। তো এ পর্যায়ে আমাদের সাথে আম, যুক্ত হলেন এবং আশা করি যে আছেন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম সার্ভিসে আছে সারাক্ষণ বা সারা দিন, বা যে দিনের, শুধু দিনের না, পুরো জীবনের একটা বড় অংশ মনে হয় বিভিন্ন এনিমেল এবং এনিমেল ফার্মারদের সাথেই কাটে। তো যেহেতু ফিল্ড লেভেলে আমিনুল ইসলামের অনেক বেশি কানেক্টিভিটি, আমার মনে হয় যে আমিনুল আহ, এই বিষয়টা আরো অনেক ভালোভাবে আমাদের সাথে শেয়ার করতে পারবে। এবং আমিনুলের যদি সময় থাকে তাহলে আশা করি যে কমেন্ট সেকশনে আমাদের এই যে জেনেটিক ডিজিজ বা এই যে আমিনুলের যে সার্ভিস লাইফ, সেই সার্ভিস লাইফে এমন ধরনের কোনো ঘটনা আপনি দেখতে পাইছেন কিনা জেনেটিক ডিজিজ রিলেটেড, এমন কোন ধরনের ঘটনা বা তথ্য যদি থাকে আমাদের সাথে শেয়ার করলে আমরা এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তারা সবাই উপকৃত হবে। তো থ্যাংক ইউ আমিনুল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং যদি সময় থাকে চেষ্টা করেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তবে যেটা বলছিলাম যে জেনেটিক ডিজিজ, তো জেনেটিক ডিজিজ আমরা তাহলে বুঝলাম যে যে ডিজিজ গুলো হচ্ছে এনিমেল থেকে হিউম্যান এবং হিউম্যান থেকে এনিমেলে ছড়াইতে পারে। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমরা যারা এনিমেল ফার্মিং করি, অথবা আমরা যারা এনিমেল নিয়ে ডিল করি, অথবা আমাদের যাদের বাসায় পোষা প্রাণী আছে, তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জন্য
এই জুনোটিক ডিজিজ গুলো সম্পর্কে জানা উচিত। কেন জানা উচিত? কারণ হচ্ছে যে আপনি আপনার পোষা প্রাণীকে, আপনার গবাদি প্রাণীকে অনেক ইন্টেন্সিভলি, যেটা আমরা বলি, খুব কাছ থেকে আমরা টেক কেয়ার করি। তারা অসুস্থ হলে তাদের আরো টেক কেয়ার ইন্টেন্সিভলি আরো বেশি করতে হয়। তার মানে আপনি তার সংস্পর্শে যাচ্ছেন। হুম। তো সেইখান থেকে আপনার রোগ ছড়াইতে, আপনার নিজের রোগ হতে পারে, যেগুলো জুনোটিক ডিজিজ। এখানে আমি আবার বলি, সব রোগ কিন্তু এনিমেল থেকে হিউম্যানে বা হিউম্যান থেকে এনিমেলে ছড়ায় না। সব রোগ ছড়ায় না, কিছু কিছু রোগ ছড়ায়, এবং যে রোগগুলো ছড়ায় সেগুলো হচ্ছে জুনোটিক ডিজিজ। এই জন্য কোনটা জুনোটিক ডিজিজ, কোনটা জুনোটিক ডিজিজ না, তো এই সম্পর্কে আমাদের একটা যদি ক্লিয়ার ধারণা থাকে, তো আমাদের এনিমেল ফার্মিং করতে বা এনিমেল ম্যানেজমেন্ট করতে, বা যারা আমরা ভেটেরিনারিয়ান ডক্টর আছি, যারা এই যে আমাদের সাথে রাতুল জামান সহ অনেকে আছে যারা ফিউচার ভেটেরিনারিয়ান, যারা আমাদের দেশকে সার্ভ করবে, আমাদের ফার্মারদেরকে সার্ভ করবে, এই যে এরকম যারা আমরা আছি, তাদের জন্য কিন্তু যেটা, যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আমাদের এনিমেল ডিলিংটা সহজ হবে, এবং আমরা এনিমেল থেকে কেয়ারফুলি ডিল করতে পারবো। যেটা একজন ভেটেরিনারিয়ান থেকে শুরু করে যে একজন খামারি, সবার জন্য দরকার। তো কি কি জুনোটিক ডিজিজ আছে এরকম আমাদের দেশে? তো আগে বলি যে জানার যে প্রয়োজনীয়তাটা যদি আরেকটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এনিমেল থেকে আপনার মাঝখানে ছড়াইতে পারে, এটা যেমন একটা সত্য কথা। আরেকটা কথা, সত্য কথা হচ্ছে যে আমরা প্রতিদিন প্রচুর মানুষের কন্ট্যাক্টে আসি, প্রচুর মানুষের কন্ট্যাক্টে। আপনি একদিন সকালবেলা বাড়ি থেকে বের হলেন, বাজারে গেলেন, বাজার করলেন, আপনার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করলেন, অথবা কোনো একটা ফ্রেন্ডের খামারে গেলেন, হ্যাঁ, অথবা এক জেলা থেকে আরেক জায়গায় ঘুরতে, আরেক জেলায় ঘুরতে গেলেন। ঘুরে আসার পর যদি আপনি আপনার খামারে, মানে খামারের ওনার হন, অবশ্যই আপনার খামারে আপনি আসবেন। তো এই যে এত মানুষের কন্ট্যাক্টে আসার পর আপনি যখন আপনার খামারে ঢুকবেন, তো যে কোনো কিন্তু একটা জুনোটিক ডিজিজ যদি আপনি ক্যারি করে নিয়ে আসেন, তাহলে কিন্তু জুনোটিক ডিজিজটা আপনার কাছ থেকে আপনার এনিমেলের মধ্যে ছড়ায় যাবে। যে রোগটা আপনার এনিমেল বা আপনার খামারের জন্য একটা কি লসের কারণ হতে পারে, প্রাণঘাতী একটা কারণ হতে পারে। সুতরাং আমরা জানি না কোথায় কি মাইক্রোঅর্গানিজম, এমন জিনিস যে কোথায় আছে, আমার হাতে আছে, চোখে আছে, না নাকে আছে, যেটা আমরা কোভিড-19 বেলায় দেখি। এরকম কিন্তু প্রত্যেকটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, যেগুলো আমরা চোখে দেখি না, তার মানে কিন্তু আপনি আপনি নিজে আপনার খামারের জন্য থ্রেট হতে পারেন, অথবা আপনার খামারের এনিমেল গুলো আপনার জন্য থ্রেট হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের সকলের জানা উচিত যে জেনেটিক ডিজিজ কোনগুলা। আশা করি যে এই জেনেটিক ডিজিজ কেন আপনার একজন খামারি হিসেবে আপনার জানা দরকার, আশা করি আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমরা খামারে বায়োসিকিউরিটি মেনটেন করতে বলি, মানুষের আনাগোনা বন্ধ করতে বলি। কিন্তু কারণ হচ্ছে কি, একটা খামারে রোগ ঢুকানোর জন্য একটা মানুষই যথেষ্ট। ঠিক আছে, মানুষই যথেষ্ট। এই জন্য আপনি আহ নিজে সতর্ক হবেন, এবং আপনার যত আত্মীয় স্বজন আছে যারা ভিজিটর থাকে খামার, অনেকেই থাকে, হ্যাঁ বন্ধু তোর খামারটা কেমন, কি দেখতে যাবো বা দেখবো, এই সকল ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, তাদেরকে মানে আমরা র্যান্ডমলি ঢুকতে না দিলেও আমাদের ক্লোজ যারা আছে তাদেরকে তো ঢুকতে দিতে হবে। এবং ঢুকতে দিতে গেলে সেক্ষেত্রে যে কিছু ধরনের নিয়ম কানুন আছে, ডিসইনফেকশন করা। হ্যাঁ, আমরা ইদানিং করোনা কালে যেটা করে থাকি, এই ডিসইনফেকশন করে পরে হচ্ছে তাকে খামারে নিতে হবে। ওকে, সেটা নিয়ে আমরা আরো একদিন কোনো কথা, এবং এটা আপনারা অনেকেই জানেন। তো এই এখানে আমরা আমাদের সাথে যুক্ত আছেন রাফিদ মোহাইমিন। রাফিদ মোহাইমিন একটা কমেন্ট করেছেন। রাফিদ মোহাইমিন বলতেছে, স্যার কোভিড-19 তো জেনেটিক না। আচ্ছা, কারণ আমি যত দূর পড়েছি যে রোগগুলো মানুষ থেকে পশুতে ছড়ায় এবং পশু থেকে মানুষে ছড়ায়, কিন্তু কোভিড-19 তো মানুষ থেকে পশুতে ছড়ায় না। রাফিদ মোহাইমিন, হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি স্ট্রিক্টলি বলি নাই যে এটা কোভিড-19টা জেনেটিক। কিন্তু এটা যে আবার জেনেটিক না, সেটাও কিন্তু স্ট্রংলি বলা যাচ্ছে না। এজন্যই বললাম যে এটা নিয়ে এখনো আমার মনে হয়, আমার তো ক্ষুদ্র জ্ঞান, আমার যেটা মনে হয় যে এটা নিয়ে মনে হয় আরো অনেক মানে গবেষণা বা আরো ভাবার অবকাশ আছে। এখন যেহেতু ভ্যাকসিনটা হচ্ছে মূল জিনিস, সেটা নিয়ে ম্যাক্সিমাম বিজ্ঞানী সকল দেশ সেটা নিয়ে এখনো মানে আছে। আহ এখন আহ এটা নিয়ে আরো মনে হয় গবেষণার দরকার আছে। তারপর হয়তো বা বলা যাবে। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন যে মানুষ থেকে এনিমেলে ছড়াচ্ছে না, আবার কিন্তু এরকমও কিন্তু কিছু কিছু ওই কি বলবো, যে কেস পাওয়া গেছে যে টাইগার, কোন একটা জুতে টাইগারের হয়েছে। তো সেই ক্ষেত্রে টাইগারের হওয়ার সোর্সটা কি? সোর্সটা কিন্তু আমার যতটুকু মনে করি এটা অবশ্যই কোনো হিউম্যান বডি থেকে হয়তো বা টাইগারে গেছে। সো এই বিষয়গুলো নিয়ে আরো মানে ভাবনা চিন্তা বা আরো কিছু
তথ্য উদ্ঘাটনের দরকার আছে। এবং রাফিদ মুহাইমিন, আপনার ভিউজটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি পরবর্তীতে আরেকটু চেষ্টা করবো যে আপনার মতো করে আরেকটু ঘেটে দেখ কোভিড-19টাকে আমরা কি বলতে পারি। থ্যাংক ইউ রাফিদ মুহাইমিন, স্টে কানেক্টেড উইথ আস। তারপর আমাদের সাথে যুক্ত আছেন কৃষিবিদ মোহাম্মদ মোহাদ্দেস হোসেন মিশুক। মিশুক, আমি মনে হয় তোমাকে মানে সরি যে এই মিশুক বলতেই খুব বেশি কমফোর্ট ফিল করি। যাই হোক মিশুক, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। এবং মিশুক, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এবং অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন আব্দুর রহমান রাকিব। হ্যাঁ রাকিব ভাই, আপনি ভালো আছেন আশা করি। এবং আপনার কথা মনে আছে। এবং যখন লাইভ হয়, লাইভ হলে আপনার কথা মনে পড়ে যে রাকিব ভাইয়ের কি অবস্থা এবং ওনার খামারের কি খবর। কারণ আপনার খামার সম্পর্কিত অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমাদের সাথে শেয়ার করছিলেন। এবং আমরা সবসময় কিন্তু চাই আপনার খামার আহ উন্নতি সাধন করুক। তো রাকিব লিখেছেন যে ভাই, আমি শেরপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি, কেমন আছেন ভাই? রাকিব, আমি কিন্তু জানি আপনি শেরপুর ডিস্ট্রিক্ট থেকে বলছেন। এবং আপনি যতটুকু বলছিলেন সম্ভবত আপনার বাসা হচ্ছে গাজীর খামার। এবং আপনি যখন আমাদের সাথে লাইভে প্রথম যুক্ত হয়েছিলেন তখন আপনি ছিলেন হচ্ছে গাজীপুরে। তো যাই হোক, থ্যাংক ইউ আব্দুর রহমান রাকিব। এবং আপনি যেটা বুঝেছেন, হ্যাঁ আমিও আপনার জেলারই মানুষ, আমরা একই জেলার মানুষ। তবে এখানে যেটা পরিচয়, আমরা সবাই বাংলাদেশের মানুষ। ওকে। আব্দুর রহমান রাকিব, আপনি যদি একটু জানাতেন, আপনার খামারে মনে হয় একটা প্রবলেম ছিল, যেটাকে আমরা রিপিট ব্রিডিং বলি, যে কনসেপ্ট করছিল না, আপনি ইনসেমিনেশন করাচ্ছেন, কনসেপ্ট করতেছিল না। তো এখন কি অবস্থা? এবং আপনার সাথে আমার লাস্ট যখন কথা হয়েছিল তখন আপনি এআই করাইছিলেন, তারপর কি সেটা কনসেপ্ট করছিল কিনা আমাদের দেশে একটু জানান, যে সেটা কনসেপ্ট করছিল কিনা। ঠিক আছে? বা কনসেপ্ট না করে থাকলে কি কি প্রবলেম হচ্ছিল সেটা আপনি শেয়ার করলে মনে হয় এটা অনেকের কাজে লাগতে পারে। কারণ এই রিপিটিং বা কনসেপ্ট না করা, ইনসেমিনেশন করার পরও কনসেপ্ট না করা, এটা একটা কমন প্রবলেম আমাদের দেশে, কমন প্রবলেম হয়ে দাঁড়াইছে। তো আপনি এটা একটু শেয়ার করলে আমাদের জন্য ভালো হয়। আপনি চেষ্টা করুন ভাই, আমাদের সাথে শেয়ার করলে ভালো লাগে। ওকে। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যে জুনোটিক ডিজিজ। সেই জুনোটিক ডিজিজে আমরা আবার আর একটু চলে যাই। যে আমরা তখন বলতেছিলাম যে জুনোটিক ডিজিজ সম্পর্কে আমাদের কেন কনসার্ন থাকা উচিত। ওকে, এইবার আসি যে আমাদের দেশে কি কি জুনোটিক ডিজিজ আমরা দেখে থাকি। তো যেটা আমরা যদি একটু গতকালের আলোচনায় যাই, গতকাল আমরা যে রোগটা নিয়ে কথা বলতেছিলাম সেটা ছিল হচ্ছে র্যাবিস বা জলাতঙ্ক। তো র্যাবিস বা জলাতঙ্ক এটা একটা জেনেটিক ডিজিজ। কিভাবে? কারণ হচ্ছে আমরা জানি যে র্যাবিসটা কোথা থেকে ছড়ায়। র্যাবিসটা হচ্ছে ডগ, ক্যাট, তারপর আমরা যেটা বলবো শিয়াল, তারপর বানর ছিল, হুম, বেজি ছিল, এই সকল এনিমেল থেকে ছড়ায়। সুতরাং এটাকে জুনোটিক ডিজিজ। তো এরকম আরো অনেক জেনেটিক ডিজিজ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই পর্যায়ে রাতুল জামান আমাদের সাথে কিছু শেয়ার করছেন। সেটা হচ্ছে যে মিল্ক থেকে করোনার ঝুঁকি রয়েছে ধারণা করা হচ্ছে, তাই মিল্ক ও সরি মিং সরি রাতুল, আমি একটু দূর থেকে দেখতে হচ্ছে তো ফোনে, আমি বুঝতে পারিনি। মিং, ওকে, মিং থেকে করোনার ঝুঁকি রয়েছে ধারণা করা হচ্ছে, তাই মিঙ্ক নিধন চালাচ্ছে ডেনমার্ক সরকার। ধারণা থেকে নিধন, এটা কি এনিম্যাল ওয়েলফেয়ার এ সমর্থন করে কি? আর মিঙ্ক বা ভোঁদড় জাতীয় প্রাণী কি করোনা ভাইরাস সত্যি স্প্রেড করে? রাতুল জামান, ধন্যবাদ এই তথ্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার এটা জানা, ডেনমার্ক যে এটা নিধন করতেছে। তো আসলে তো প্রথম যে কথাটা আমি যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে করোনা ভাইরাসের যে হোস্ট বা ক্যারিয়ার, বা রিজার্ভার কারা, কিভাবে, এটা নিয়ে আরো মানে বিস্তর রকমের গবেষণার দরকার আছে। এখন যেহেতু এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি করছে এবং মানুষ এটাকে ভয় পাচ্ছে, ভয় পাওয়ার মতো অবস্থা, কারণ প্যান্ডেমিক আমরা এমনি এমনি বলি না। তো সেই কারণে হয়তোবা যে কিছু একটা জানার পরই বা কিছু মানে কি বলবো, যে ধরো এই রাতুল, আবার তুমি বলে ফেললাম, যাই হোক, যে আমরা কোনো কিছু একটা নিয়ে যখন খুব বেশি চিন্তিত থাকি, ওটা সম্পর্কে কিছু একটু জানলে পরে হ্যাঁ ওটাকে যত দূরে রাখা যায়, আমার মনে হয় সেই ধারণা থেকেই এটা করা হচ্ছে। তবে অবশ্যই এটা এনিমেল ওয়েলফেয়ার এর সমর্থন করবে না, কারণ হচ্ছে যে যেহেতু এখনো শিওর না। তবে প্যান্ডেমিক সিচুয়েশন তো, যেখানে মানুষের জীবন আগে, তো এই কারণে হয়তো বা
ডেনমার্কের মতো দেশ এটা চালাচ্ছে, কারণ ডেনমার্কের মতো দেশটা করার কথা না। যাই হোক, রাতুল জামান, এই তথ্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং এমন আরো অনেক তথ্য আপনার কাছ থেকে আমরা আশা করছি। থ্যাংক ইউ রাতুল। এবং আমি নিজে যে রাফিদ মোহামিনের মতো করে বলতে হচ্ছে যে আমি নিজেও আরেকটু মানে আমার মতো করে একটু দেখবো, খাইটে দেখার চেষ্টা করব যে এই মিঙ্ক বলি আমরা যে যেমন বলতেছিলাম ব্যাট, তাদের কতটুকু সম্পৃক্ততা আছে বা নাই, সেটা আমরা একটু চেষ্টা করি। তো আমি এখন আহ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমার মানে কি বলবো, আপনি দেখছেন এবং সেটা উপভোগ করছেন, আহ, মানে আর কিছু বলার নেই স্যার, এটা আমার জন্য বড় বেশি প্রাপ্তি। এবং স্যার আপনি যদি আমাদের সাথে কিছু শেয়ার করেন সেক্ষেত্রে আমরা আমি সহ আমরা সবাই ধন্য হব আশা করি। এবং স্যার যদি কোনো ধরনের ভুল কোনো তথ্য বলে থাকি বা যদি কোনো কিছু ভুল হয় একটু কাইন্ডলি ধরাই দিবেন, কারণ আহ, এখনো অনেক কিছু শেখা বাকি, এখনো অনেক কিছু জানা বাকি স্যার। এবং আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শুধুমাত্র একাডেমিক না, এর বাইরেও আর অনেক কিছু শেখার আছে, যেগুলো শেখার চেষ্টা করছি। এবং সেগুলা আপনার অনেক কিছু নিজের মাঝখানে ধারণ করার চেষ্টা করছি, যদিও ধারণ করার মতো এমন বড় মানে এমন ব্যক্তিত্ব হয়তো বা এখনো আহ জন্মায় নাই আমার মাঝখানে, তবে আমি চেষ্টা করি। এবং দোয়া রাখবেন যেন আপনার মতো হতে পারবো না হয়তোবা, কিন্তু আপনার কাছাকাছি বা আপনার কিছু হলেও যেন নিজের মাঝখানে নিয়ে আসতে পারি স্যার। অনেক অনেক ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিলেও কম হবে। থ্যাংক ইউ স্যার। তো উম, আহ, স্যার, উম, যেটা বলতেছিলাম আসলে কি বলবো, ওই আহ, একটু খেয়ে হারা ফেলছি মনে হয় নাকি। যে জেনেটিক, যেটা আমরা বলতে জেনেটিক ডিজিজ বলছিলাম, রাতুল জামান এবং রাফিদ মুহাইমিন, আপনারা এটা নিয়ে এতটা ভাবেন, এটা জেনে ভালো লাগলো যে আমাদের যে ফিউচার জেনারেশন আমাদেরকে যারা শেখাবে বা আমাদের ছাপায় যারা আরো সামনে এগিয়ে যাবে তারা সঠিক পথে আছে, এবং তার প্রমাণ আমরা পাইছি। এবং এজন্য রাতুল জামান এবং রাফিদ মুহাইমিন সহ আরো যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, আহ তাদের সকলকে ধন্যবাদ। এবং স্যারকে বলতে চাই, স্যার মনে হয় জানেন কিনা যে রাতুল জামান যে কর্ণ ইউনিভার্সিটিতে পড়ছে, তারপর রাফিদ মুহাইমিন যে আমার বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং তারা মাঝে মাঝে যে এনিমেল নিয়ে তাদের যে অ্যাফিনিটি বা এনিমেলের প্রতি তাদের যে কি বলবো যে আগ্রহ, সেটা রাতুল সহ সকলের যে ফেসবুক পোস্টে সেটা আমি দেখি, সেটা দেখে আমার ভালো লাগে স্যার। তো আপনাদের ভালো ভালো উত্তরসূরি হয়তো বা তৈরি হচ্ছে, সবার জন্য দোয়া করবেন স্যার। তো আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন, আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম, অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ভাই। আশরাফুল ইসলাম, আমি যতটুকু জানি আশরাফুল ইসলামের বাসা হচ্ছে শেরপুর, এবং আশরাফুল ইসলাম আপনিও গণবিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিম্যাল সায়েন্স সেই ফ্যাকাল্টির স্টুডেন্ট, এবং সম্ভবত ভুল না করলে রাতুল এবং আপনার সেম ব্যাচ, আমি জানি না এক্স্যাক্টলি, তবে সম্ভবত। তো ধন্যবাদ আশরাফুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের সাথে আপনি কমেন্ট করে আমাদেরকে জানানোর জন্য, এবং এই জেনেটিক ডিজিজ সম্পর্কে রাতুলের মতো করে আপনার যদি কোনো তথ্য জানা থাকে সেই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা উপকৃত হব। তো আমরা আব্দুর রহমান রাকিবের কমেন্টে একটু শুনি। আমি আব্দুর রহমান রাকিবকে জিজ্ঞাসা করেছিলাম যে উনার যে একটা গাভী ছিল, উনি আমাকে সম্ভবত মাসখানেক বা মাস দুয়েক আগে আমাকে ফোন করছিলেন যে একবার ইনসেমিনেট করার পরও কনসিভ করছিল না। তো দেখে উনি কি উত্তর দিলেন যে ভাই, আপনি বলার পরও কনসিভ করে নাই, দেন ইউএলও ডাক্তার পলাশ স্যারকে দেখানো হয়েছিল। তিনি ট্রিটমেন্ট দিয়েছিলেন গত মাসে 27 তারিখে, আর কিছু মেডিসিন লিখে দিয়েছিলেন। আজকে ওই গাভিটা হিটে আসছে, আজকে থেকে ও গাভিটার আর ট্রিটমেন্ট মানে গাভীটার আর ট্রিটমেন্ট শুরু হয়েছে, এখন থেকে 7 থেকে 9 দিন পর এআই করাইতে বলছে ডাক্তার পলাশ স্যার। দোয়া করবেন ভাই, নেক্সট 60 দিন পর এআই করব। ওকে, আসলে আব্দুর রহমান রাকিব, কি বলবো যে
আমরা বিশেষ করে আপনি যখন আমাকে ফোন দিলেন, আসলে দূর থেকে অনেক কিছুই পেশেন্ট বা যে এনিমেল না দেখে অনেক কিছু বলা টাফ হয়ে যায়। তারপর আপনি যে কাজটা করছেন একদম সঠিক কাজটা করছেন। ইউএনও স্যারকে দেখাইছেন, আশা করি উনি খুবই ভালো ট্রিটমেন্ট দিয়েছেন এবং আপনি এটা ফলো করেন। এবং এইবার অবশ্যই অবশ্যই কনসেপ্ট করবে আপনার ক্যাটেল। এবং যে যে ইনস্ট্রাকশন গুলো উনি দিয়েছেন সেই ইনস্ট্রাকশন গুলো আপনি ভালোভাবে ফলো করেন, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। এবং আমরা নেক্সট সময়ে আপনাকে আবার যখন আমরা পাবো নেক্সট লাইভ গুলোতে আমরা আপনার খামারের ভালো খবর শুনতে চাই, সব সময় ভালো খবর শুনতে চাই। অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আব্দুর রহমান রাকিব আপনার জন্য এবং আপনার খামারের জন্য। এবং আহ এটা কখনো পিছু পা হবেন না, অবশ্যই খাবারটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, এরকম তো একটা প্রবলেম অ্যারাইজ হতেই পারে, সব সময় থাকবে না। এবং এই প্রবলেম গুলো আপনি এরকম ফেস করতে করতে একসময় আপনি এত বেশি অভিজ্ঞ হয়ে যাবেন খামারের ম্যানেজমেন্ট সম্পর্কে, তখন দেখবেন যে আপনার খামারটা খুব স্মুথলি রান করছে। শুভকামনা আব্দুর রহমান রাকিব আপনার জন্য। এবং মানান স্যার, আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনি আপনার কোনো মানে পরামর্শ থাকলে বলতে পারেন। রাকিব উনার গরু যে গাভীটা ছিল, গাভীটাকে এবার নিয়ে মনে হয় 2 থেকে 3 বার উনি এআই করেছেন, কিন্তু কোনো ক্ষেত্রেই কনসিভ হচ্ছে না, বারবার উনি হিটে আসছে, যেটা রিপিটেডলি হিটে আসছে। তো স্যার, আপনি যদি কানেক্টে থাকে এবং আপনার সময় থাকলে আপনি একটু জানাইলে বা ওনাকে বললে ওনার হয়তো বা কাজে লাগতে পারে। থ্যাংক ইউ রাকিব, আব্দুর রহমান রাকিবকেও ধন্যবাদ এবং স্যার আপনাকেও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। ওকে, মাহবুবুল করিম মিরাজ আমাদের গত 2 দিনের 2 লাইভেই তিনি উপস্থিত ছিলেন এবং আজকে উপস্থিত আছেন। মাহবুব করিম মিরাজ, সরি বলার কিছু নাই। আপনি আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের কথা ভেবে আপনার দেরি হয়েছে, আপনি এইটুকু যে ভাবছেন সেই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত থাকেন এবং উম, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আপনি আমাদের সাথে বলতে পারেন বা শেয়ার করতে পারেন। এবং মাহবুবুল করিম মিরাজ, আপনি আপনাকে একটু বলি, আপনি তো চরবাগডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্ত পাড়ি, সেখানে আপনি থাকেন এবং আপনার ওই এলাকা দিয়ে যা হোক, কি বলবো, এটা ফর্মাল ইনফর্মাল যাই হোক, ওখানে অনেক ক্যাটেল, শিপ, গোট, অনেক কিছু আছে। তো ওগুলোর সাথে আপনাদেরকে ডিল করতে হয় এবং ওগুলো ডিল করতে গেলে কিন্তু জেনেটিক ডিজিজ সম্পর্কে অবশ্যই কেয়ারফুল থাকবেন। এনিমেল নিয়ে ডিল করতে গেলে অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করেন। আমরা জেনেটিক ডিজিজ নিয়ে কথা বলছি। আব্দুর রহমান রাকিব তিনি বলতেছেন যে হ্যাঁ, আমি 2-3 বার মনে হয় বলছি, কিন্তু আপনি 5-6 বার পর্যন্ত এআই করেছেন, এটা আমার জানা ছিল না। যা হোক, আহ, আপনি ইউএলএস স্যারের শরণাপন্ন হয়েছেন, এটা আরেকটু আগে হলেও মনে হয় ভালো হতো। যা হোক, যে পাস্ট ইজ পাস্ট, যেটা গেছে গেছে। এখন আপনি যে পরামর্শটা পেয়েছেন এবং যে চিকিৎসাটা পেয়েছেন সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে ফলো করার চেষ্টা করেন আপনাকে। আশা করি আপনি ভালো ফলাফল পাবেন এবং ভালো রেসপন্স পাবেন নেক্সট টাইম। তো শুভকামনা আপনার জন্য, আপনার খামারের জন্য। ওকে, আমরা আমাদের কথায় ফিরে যাই। আমরা যখন বলতেছিলাম যে জুনোটিক ডিজিজের কিছু উদাহরণ যদি আমরা বলি, সেক্ষেত্রে প্রথমে আমরা র্যাবিসের কথাই বলবো। যে র্যাবিস এমন একটা জুনোটিক ডিজিজ যেটা একদম প্রাণঘাতী হয়ে গেলে, মানে একবার যদি রোগটা হয়ে যায় তাহলে আর বাঁচার কোনো উপায় নাই। সেটা আপনার এনিমেলের ক্ষেত্রেও প্রযোজ্য এবং আমাদের জন্য প্রযোজ্য, মানে আমরা যারা মানে হিউম্যান বডি আছে তাদের জন্য প্রযোজ্য। সুতরাং অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, তো এবার আমরা দেখি আরো কিছু জেনেটিক ডিজিজ। যেমন আমাদের দেশে একটা কমন ডিজিজ আমরা অনেকে নাম জানি, যেটাকে বাংলায় আমরা বলে থাকি তরকা, বা ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি অ্যানথ্রাক্স। এই অ্যানথ্রাক্স বা তরকা এটাও একটা জেনেটিক ডিজিজ। এটা কিভাবে জেনেটিক ডিজিজ বললাম, যে এই অ্যানথ্রাক্স ক্যাটেলের জন্য কিন্তু একটা ভালো প্রাণঘাতী একটা ডিজিজ। বলা হয়ে থাকে যে তরকা এমন একটা রোগ হইলে মৃত্যুর আগ পর্যন্ত এর যে মানে এর যে লক্ষণটা বুঝায় যায় না ওইভাবে। হুটহাট মানে টেম্পারেচার বেড়ে গেল, সে আহ, মানে কোনো তেমন কোনো প্রমিনেন্ট সাইন সিমটম শো করার আগে মারা যায়। তো এই জন্য এই তরকা সম্পর্কে কনসার্ন থাকা উচিত এবং এটার ভ্যাকসিন পাওয়া যায়, অবশ্যই ভ্যাকসিনেশন করাইতে হবে আপনি যদি খামার করেন। তো এখন কথা হচ্ছে যে এই তরকাটা মানুষেরও হয় বা অ্যানথ্রাক্সটা মানুষের হয়। ঠিক আছে, মানুষের হলে কি মানে বিষয়টা, যে আমরা বলে থাকি এটার মূলত 3টা ফর্মে হয়: একটা রেসপিরেটরি ফর্ম, একটা কিউটেনিয়াস ফর্ম, আর একটা ডাইজেস্টিভ ফর্ম বলা হয়।
তিনটা ফর্মে হতে পারে। কিউটেনিয়াস ফর্ম মানে হচ্ছে যে আমাদের দেশে কিউটেনিয়াস ফর্মটা আমরা অনেক বেশি দেখি, কমনলি দেখি, যে কিউটেনিয়াস ফর্ম মানে আপনার হাতে পায়ে যেখানে যেখানে এই ভাইরাসটা, মানে সরি, অ্যানথ্রাক্স একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাসিলাস অ্যানথ্রাসিস দ্বারা হয়। সেই ব্যাকটেরিয়া যদি, বা আমরা যদি কজাল এনজিন বলি, সেটা যদি আপনার বডির কোনো সংস্পর্শে আসে, সেইখানে ঘায়ের মতো তৈরি হয়। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন অ্যানথ্রাক্স হলে মানুষের কেমন লক্ষণ হয়। এটা কিন্তু আমরা মাঝে মাঝে টিভির খবরে বা নিউজে অনেক সময় দেখে থাকি, যে পাবনা, সিরাজগঞ্জ বা অমুক তমুক এলাকায়, যে যে এলাকায়, এই জায়গাগুলোতে ক্যাটেল ফার্মিংটা অনেক বেশি হয়, যে সেখানে বিশেষ করে মহিলারা, কারণ কি, যে একটা গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হলো, তো আমাদের দেশে এটা একটা খুব ব্যাড প্র্যাকটিস আছে, যে গরুটা অসুস্থ বোঝার পর দেখা যায় যে অনেকে সেটা জবাই করে ফেলে। জবাই করে ফেলে, জবাই করে সেই মাংস বিক্রি করে মানুষের কাছে। মানুষ তো আর জানে না যে এটা কোনো অ্যানথ্রাক্স আক্রান্ত ক্যাটেলের মাংস। তো তারা বাসায় নিয়ে গেলো, বাসায় নিয়ে যাওয়ার পর মহিলারা সেটা কি করে কাটতেছে, ধুইতেছে, রান্নার আগ পর্যন্ত, রান্না করলে না হয় ব্যাকটেরিয়াটা মানে ধ্বংস হচ্ছে, কিন্তু তার আগ পর্যন্ত সেটা কাটতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে, ওই সময়টাতেই মূলত মহিলারা কি হয়, আক্রান্ত হয়। আক্রান্ত হলে দেখা যায় যে তাদের হাতে পায়ে, হ্যাঁ, এই জায়গাগুলোতে ফোস্কার মতো, ঘায়ের মতো তৈরি হচ্ছে। এটাকে আমরা কিউটেনিয়াস ফর্ম বলি। এবং আর ডাইজেস্টিভ ফর্মারটা তেমন বেশি ডেঞ্জারাস হয় না, কম ডেঞ্জারাস, তবে যেটা সব বেশি ফ্যাটাল সেটাকে বলা হয় হচ্ছে ইনহেলেশন ফর্ম বা রেসপিরেটরি ফর্ম। রেসপিরেটরি ফর্মে কি ঘটে, যে অ্যানথ্রাক্সের যে ব্যাকটেরিয়া কিছু স্পোর তৈরি করে, স্পোর গুলা, সেই অ্যানথ্রাক্সের স্পোর, এবং অ্যানথ্রাক্সের স্পোরটা এত ডেঞ্জারাস যে এটা মাটিতে সে প্রায় 8-10 বছরের মতো অ্যালাইভ থাকতে পারে। হুম 8-10 বছর পর্যন্ত মাটিতে এই ব্যাকটেরিয়াটা স্পোর ফর্ম করে নিজেদেরকে প্রোটেকশন দিয়ে রেখে, 8-10 বছর পর সে যদি ফেভারেবল কন্ডিশন পায়, সে কি করবে, তার যে ক্ষমতা সে দেখাইতে পারে। এই কারণে কিন্তু এটা খুবই ডেঞ্জারাস। এবং রেসপিরেটরি ফর্মে যদি মানে কি বলবো, যে লিথাল ডোজে, লিথাল ডোজে যদি এর স্পোর গুলা যদি মানে ইনহেলেশনের মাধ্যমে বডিতে ঢুকে, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি ডেথ হতে পারে। এটা এমন ডেঞ্জারাস। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ মানে মজার তথ্য, মজার বলা যায় না সঠিক, ডেঞ্জারাস তথ্য, সেটা হচ্ছে যে আমরা বায়োলজিক্যাল ওয়েপন শব্দটা ইদানিং কালে খুব বেশি আমরা অনেকেই জানি। বায়োলজিক্যাল ওয়েপন, হ্যাঁ, বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে কিন্তু এই অ্যানথ্রাক্সের স্পোর ব্যবহৃত হয়। হ্যাঁ, আপনারা যারা বায়োলজিক্যাল স্পোর মানে বায়োলজিক্যাল ওয়েপন সম্পর্কে জানেন, আপনারা আপনাদের মতামত আমাদের সাথে জানাইতে পারেন। তো এই অ্যানথ্রাক্সের স্পোর কিন্তু অনেক সময় বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার হয়। এটা একটা ক্যাটালিটিস, এবং এটা মানুষকে মারার জন্য ব্যবহার করা হয়। তো এই তিনটা ফর্ম, তবে আমাদের দেশে আমরা যেটা মোস্ট কমনলি দেখে থাকি সেটা হচ্ছে কিউটিনিয়াস ফর্ম, চামড়ায়, হাতে পায়ে লক্ষণগুলো দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম তো যে এটা একটা এমন একটা জেনেটিক ডিজিজ, এটা সম্পর্কে আমাদের একটু সতর্ক থাকা দরকার। তাই যে যে কোনো রোগাক্রান্ত গরু হুম হুটহাট করে জবাই করা ঠিক না। কারণ এই যে 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 রোগ, ওই গরুটা যদি জেনেটিক ডিজিজে আক্রান্ত হয়, তাহলে সেই গরুর মাংস খায়া, মানে সেই গরুর মাংসটা খেয়ে কিন্তু আহ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আর একটা গরুর মূল্যের চাইতে কিন্তু মানুষের মূল্য মানে তুলনাই হয় না, এটা কোনো তুলনা হয় না। ঠিক আছে, সুতরাং এই কাজটা আমরা করব না। এবং যদি একান্ত এরকম দরকার হয়, আপনি একজন ভেটেরিনারিয়ানকে দেখান যে এই রোগটা আসলে কি, এই রোগটা কি, এটার মাংস খাওয়া যাবে কি যাবে না, হ্যাঁ, সেটা আপনি পরখ করে দেখা উচিত। আমরা এই র্যান্ডমলি এই কাজগুলো করব না, আমরা চেষ্টা করব এ সম্পর্কে সতর্ক থাকার জন্য। তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ভবিষ্যৎ ডাক্তার আবু জাহিদ পার্থ, আমার পছন্দের ছোট ভাই। তো আবু জাহিদ পার্থ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। এবং জেনেটিক ডিজিজ সম্পর্কে হয়তো বা ইতিমধ্যে অনেক পড়াশোনা করে ফেলছেন, স্যাররা অনেক কিছু পড়াইছে, তো সেখানের কোনো তথ্য আমাদের সাথে শেয়ার করলে আমরাও জানতে পারবো, শিখতে পারবো। তো ধন্যবাদ আবু জাহিদ পার্থ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আরো একজন আছেন, দুলাল খান সাহেব। চমৎকার শিক্ষামূলক অনুষ্ঠান, অনেক কিছু জানতে পারতেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। আহ তার আগে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই প্রোগ্রামটাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করেছেন, সেই জন্য ধন্যবাদটা আপনার প্রাপ্য। কারণ আমি জানি আমার এই লাইফটা অনেকেই মানে নিউজ ফিডে আসছে, স্ক্রল করে চলে যাচ্ছে, স্ক্রল করে চলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে তেমন কিছু হচ্ছে না। এখানে যাই হোক, এটা না বলি, যে এটা সেইখানে, সেখান থেকে আপনি স্ক্রল করে করে এখানে কিছু সময় ধরে ব্যয় করে আপনি কমেন্ট করছেন, সেজন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এবং আপনার সাথে যারা বসে আহ মানে আপনি যদি দেখে থাকেন, আপনার সাথে বসে অবশ্যই কেউ একজন দেখছে, তো তাকেও অনেক অনেক ধন্যবাদ আমার এই আহ, ছোটখাটো মানে কম গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ জলাল খান স্যার।
সময় থাকলে সাথে থাকেন, আমরা আর কিছুক্ষণ কথা বলবো। তো আব্দুর রহমান রাকিব, আহ আব্দুর রহমান রাকিব তিনি আবার একটা কমেন্ট করেছেন। আব্দুর রহমান রাকিব আসলে তিনি জুয়েটের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করছেন। সেটা তিনি বলতেছেন যে ভাই আমি তো পড়াশোনায় বেঁচে থাকি, তাই আপনার লাইভ দেখা হয় না। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কমপ্লিট করেছি। বর্তমানে আমি হায়ার স্টাডিজ এর জন্য ডুয়েট এডমিশনে আছি। ভাই আমার জন্য দোয়া করবেন, আর আমার খামারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন ভাই। ওকে আব্দুর রহমান রাকিব, শুনে ভালো লাগলো যে আপনি একাধারে পড়াশোনা করছেন, ডুয়েটে অ্যাডমিশনের জন্য মানে সেখানে পড়াশোনা করছেন, এইদিকে আবার আপনার খামারটা নিয়ে আপনি অনেক বেশি কনসার্ন। আহ, আপনার মাঝখানে যে এই উদ্দীপনা এবং এই যে প্রচেষ্টা, এটা দেখে আমার খুব ভালো লাগে, এবং সেই শুরু থেকে এই কারণে আপনার নামটা আমার খুব ভালো করে মনে আছে যে আপনি এই বিষয়গুলোকে, প্রত্যেকটা বিষয়কে খুব গুরুত্বের সাথে নিছেন আপনার লাইফে, এবং এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আপনার জীবনের সর্বাঙ্গীন সফলতা, সফলতা আমরা কামনা করি, আমরা যারা এইখানে উপস্থিত আছে অন্তত আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য, আপনার খামারের জন্য শুভকামনা থাকলো। এবং 2-1 বছর পর আমরা যেন জানতে পারি যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডুয়েটে পড়াশোনা করছেন এবং আপনার খামারটা আরো বড় উচ্চতায় উঠে গেছে। তো অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য আব্দুর রহমান নাকি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা এই যে আব্দুর রহমান রাকিবের মতো আমরা যারা আম, কোনো কিছু করতে চাই বা করার ইচ্ছা আছে, হম, তো আমরা সেক্ষেত্রে লাইভস্টক ফার্মিং এর দিকে ধাবিত হতে পারি। এটা একটা খুব ভালো উদ্যোগ, এবং আপনি ছোট থেকে শুরু করেন, একটা দুইটা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে সময় দেন। হ্যাঁ, আপনি অনেক দূর আগাইতে পারবেন। যেমন আমার কোন এক বন্ধুর সাথে, আমি এর আগেও কখনো একটা মানে লাইফে বলছিলাম, আমার এক বন্ধুর সাথে একদিন কথা হচ্ছিল, তার একটা কথা আমার খুব ভালো লাগছিল। সেটা হচ্ছে কি, যে আমরা ধরেন আমরা স্কুল লাইফে এখনকার ছেলে মেয়েদের, যেমন আমাদের সময় 1-2 টাকা পাইলেও আমরা বিশাল খুশি থাকতাম। আমার খুব মনে আছে, একটুখানি বলি। সেটা হচ্ছে যে আমার দেশের বাড়ি তো শেরপুরের ঝিনাইগাতির একদম সীমান্তবর্তী একটা গ্রাম, যেখানে বন্য হাতির উপদ্রব প্রতিনিয়ত আমরা সহ্য করি। এবং আমি যখন ক্লাস 4-এ পড়ি, ক্লাস 4 থেকে বন্য হাতির সাথে আমার বসবাস না, আমার এলাকার মানুষের বসবাস। এবং আমার বসবাসটা একটু বেশি, কারণ হচ্ছে আমার গ্রামটা, আমার বাসাটা হচ্ছে একদম গ্রামের শেষ মাথায়, এবং আমার বাসার পর থেকেই জঙ্গল শুরু, তারপর একদম ইন্ডিয়ার বর্ডার। তো আমি পড়াশোনা করছি ব্র্যাকের একটা স্কুল থেকে। এবং এই ফাঁকে একটু বলি, আজকে আজকে হচ্ছে 21শে ডিসেম্বর ব্র্যাকের যে প্রতিষ্ঠাতা ছিলেন স্যার ফজলে হাসান আবেদ, উনার সম্ভবত আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। তো আহ, এই মানে এই উপলক্ষে ওনার যে বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে, উনি জান্নাত নসিব করুক আল্লাহ ওনাকে, এই মানে প্রত্যাশা করি, দোয়া করি। তো আমি ব্র্যাকের স্টুডেন্ট ছিলাম। তো ব্র্যাক স্কুলে যাইতাম আসতাম, তো তখন আহ 1 টাকা বা 2 টাকা যদি আব্বা বা আম্মা দিত, তখন খুব খুশি লাগতো। এবং তখন এক ধরনের টোস্ট পাওয়া যেত, এখন তো সুইট টোস্ট, হ্যাঁ, প্যাকেট ধরে বিক্রি হয়। তো তখন ছোট ছোট টোস্ট 25 পয়সা করে বা 50 পয়সা করে টোস্ট বিক্রি হতো। সো সেই টোস্ট আমরা খাইতে পারলে অনেক খুশি লাগতো তখন। হ্যাঁ, অনেক খুশির বেশি হয়েছিল যে একটা দুইটা টোস্ট খাইতে পারলে। তো এটাই কারণে বললাম যে তখন হয়তো বা আমরা 2-1 টাকা পাইতাম, কিন্তু এখনকার ছেলে মেয়েরা কিন্তু পকেটে মানে কম বেশি 500 টাকা 100 টাকার নোট থাকে। তো একটা ছেলে যদি স্কুল লাইফে এসে হয়তো বা অনেক কিছু এফোর্ড করতে পারবে না, বাট সে একটা মুরগি হাঁস এফোর্ড করতে পারে। এখন সে যদি তখন থেকেই তার গোলটা ঠিক করে, বা সে যদি তার একটা মানে সুন্দর গোছানো লাইফ লিড করে, সে তখন থেকে যদি উদ্যোগী হয়, হুম, তো একটা দুইটা হাঁস বা মুরগি, সেখান থেকে তার মানে সে 6 থেকে শুরু করলো, 7, 8, 9, এসএসসির আগ পর্যন্ত সে মুরগি থেকে ছাগলে যাইতে পারে। তারপরে যখন সে এসএসসি থেকে ইন্টারে যাবে, সে ছাগল থেকে গরুতে যাইতে পারে। গরু থেকে সে যখন অনার্স লাইফে চলে গেল, এই অনার্স লাইফটাতে সে যদি এই গরুর সংখ্যা 2টা থেকে যদি 8টা 10টা পর্যন্ত নিতে পারে, সে যখন অনার্স শেষ করবে, অনার্স শেষ করার পর কিন্তু তার মোটামুটি একটা খামার দাঁড় হয়ে যাবে। তো এই আইডিয়াটা আমার বন্ধুর, এই কথাটা আমার খুব ভালো লাগছিল। বন্ধু লাইফে আছে কিনা আমি জানি না, আমার বন্ধু আরাফাত, আরাফাত লাইফে থাকলে বা পরবর্তী যদি কখনো এটা দেখে, তো বন্ধুর প্রতি একটা ধন্যবাদ। আমার কাছে এই কথাটা খুব ভালো লাগছে। হ্যাঁ, হয়তো বা এতটা ইজি হবে না, বাট কঠিনও হবে না, আমরা যদি একটু একটা গোছানো লাইফ লিড করি এবং একটা আমাদের ডিটারমিনেশনটা যদি ঠিক থাকে।
তো আমরা এটা কিন্তু করতেই পারি আমাদের যে জেনারেশন। এবং সেইখানে আমাদের রাকিব ভাই একজন উদাহরণ হতে পারে। তো রাকিব ভাই, বেস্ট অফ লাক, গো হেড। তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই, কি ইতিহাস মনে করায় দিলেন, সেই 2 টাকার ইতিহাস। হ্যাঁ নাজমুল হক নাইম ভাই, সেই 2 টাকার ইতিহাস হয়তো বা এখনকার যে জেনারেশন আছে তারা হয়তো বা সেই 2 টাকার ইতিহাস বুঝবে না। এবং এখানে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। আমার এক বান্ধবী ছিল, তো সে নানা ধরনের এক্সকিউজ দেখাইতো। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আমি আজকে আসতে পারি না, এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল। তো ম্যাডাম তখন রাগ করে বলতেছিল যে ওই যে তোমার তো আর কোনো কাজ নাই, তো তো তুমি বাসা থেকে 1-2 টাকা নিয়ে আসবা, আওয়ার সময় একটা টোস্ট খাবা, যাওয়ার সময় একটা টোস্ট খাবা, এই তো তোমার ঘটনা। তো ওইটা খুব মনে পড়ে যে টোস্ট বিষয়টা এত বিষয় ছিল। তখন টোস্ট আবার 2 রকমের ছিল, একটাকে আমরা বলতাম কাট টোস্ট, আর একটাকে বলতাম মিষ্টি টোস্ট। মিষ্টি টোস্ট যেটাতে চিনি থাকতো, কাট টোস্ট বলতাম যেটাতে কোনো কিছুই থাকতো না, সেটাকে কাট টোস্ট বলতাম। যাই হোক নাইম ভাই, আপনি আবার সেটা মনে করাই দিলেন, সেই কাট টোস্ট এবং মিষ্টি টোস্টের ঘটনা। ওকে। আহ দুলাল খান সাহেব আবার তিনি প্রশ্ন, যে শীতকালে গবাদি গবাদি পশুর যত্ন কিভাবে নেওয়া যেতে পারে। ওকে, অনেক অনেক ধন্যবাদ দুলাল খান সাহেব আমাদের সাথে থাকা। এখনো আপনি আমাদের সাথে আছেন, এটা জেনে ভালো লাগছে। এবং শীতকালীন যদি গবাদি পশুর যত্নের কথা আমরা বলি, এটা নিয়ে আমাদের একটা এপিসোড ছিল, তো আমি আবার আপনাকে বলি যে শীতকালে হঠাৎ করে যেহেতু তাপমাত্রাটা কমে যায়, তো এনিমেল এটার সাথে অ্যাডাপ্ট করে নিতে তার একটু সময় লাগে। এবং এই শীতটাকে আমরা যেরকম কাপড় চোপড়ের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করি, তাহলে অনুরূপ ভাবে আমরা যারা ক্যাটল ফার্মিং করি বা শিপ গোট যেই ফার্মিং ই করি না কেন, তো খামারে এই শীতটাকে প্রতিহত করার জন্য কি করতে হবে, আমরা যেটা বলে থাকি, যদি খামারটা আপনার খোলা থাকে, অনেকের খামারের স্ট্রাকচারটা কিন্তু খোলা থাকে, হ্যাঁ একটু দেওয়াল থাকে আর বাকিটুকু খোলা থাকে এয়ার মুভমেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে যে সময়টাতে শীত বেশি থাকে, যেমন সকালের দিকে রাতের দিকে, ওই সময়টাতে আপনি পর্দাটা নামায় দিয়ে পুরো জায়গাটাকে ঢেকে রাখতে হবে যাতে বাতাস না ঢুকতে পারে। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে। এটা আমরা কম বেশি সবাই করে থাকি। তবে এইখানে একটা জিনিস আমি বলে থাকি, যে এই পর্দা হিসেবে অনেকে পলিথিন ব্যবহার করেন। পর্দা হিসেবে পলিথিনটা ব্যবহার না করাটাই উত্তম। আমি আবারও বলি, যে শীতকাল আসছে, শীতকালে আমরা অনেকেই খামারে এই পলিথিন দিব বা পর্দা দিব। তো এই পর্দা হিসেবে আমরা পলিথিনটা ব্যবহার না করে আমরা চেষ্টা করব পাটের বস্তা বা কাপড় টাইপের, সুতির কাপড় টাইপের এমন কিছু, বস্তা হলে বেস্ট, এটা ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে। এবং আরেকটা বিষয় বলা হয়ে থাকে যে এর মানে এই না যে আপনি সারাদিন সেই পর্দা দিয়ে পুরো খামার ঢেকে রাখবেন, এটাও করা যাবে না। যে সময়টাতে শীত বেশি থাকবে সেই সময়টাতে, আর বাকি যখন রোদ উঠবে তেমন একটা শীত থাকবে না, তখন আপনি পর্দা তুলে দেন, কারণ এয়ার ফ্লোটা ঠিক রাখতে হবে। কারণ হচ্ছে আমরা জানি খামারে, যে কোনো খামারে অ্যামোনিয়া গ্যাসটা জমে যায়, অ্যামোনিয়া গ্যাস এবং আরো কিছু গ্যাস জমে যায়, যে গ্যাস জমার কারণে, ঠিক আছে, ঠিক আছে, এটা কি বলবো, যে এই সম্পর্কে মানে একটু সজাগ থাকতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি একটু বলি, যে মানে গ্রসলি যদি আমরা বলি, সেটা হচ্ছে যে এই সময়টাতে আমরা এনিমেলকে যখন সকালে বা বিকেলে পানি খাইতে দিব, আমরা কমনলি পানি দিই, পানি গুঁড়া পানি, হ্যাঁ যেখানে অনেক কনসেন্ট্রেট বা দানাদার খাবার মিশিয়ে দিই। তো পানি দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো একদম ঠান্ডা পানি না দেওয়ার জন্য, আমরা পানিটা একটু কুসুম গরম করে পরে এনিমেলকে সরবরাহ করব। এটা একটা বিষয়, কমন বিষয়। আরো একটা কমন বিষয় সেটা হচ্ছে যে শীতকালে মশার উপদ্রব বেড়ে যায়। হ্যাঁ, তো এই মশার উপদ্রবটা ঠেকাইতে হবে, কারণ মশার মাধ্যমে অনেক ধরনের রোগ ছড়াইতে পারে। এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে শীতকালে এনিমেলকে এনিমেলের খাবারটা, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারটা, এটা একটু বাড়াইতে হবে, সাধারণের সাথে একটু বাড়াইতে হবে। কেন বাড়াইতে হবে আমি বলি। আমরা জানি যে আমাদের বডি মেনটেনেন্সের জন্য কি দরকার, মানে কার্বোহাইড্রেট দরকার, এবং তাপ উৎপন্ন আমাদের যে বিপাকীয় যে বিভিন্ন কিছু ঘটে, শুধু আমাদের না, প্রত্যেকটা এনিমেলের বডিতে এই বিপাকীয় তাপ উৎপাদনের জন্য, বডির হিটটাকে মেনটেন করার জন্য, যে কিছু পরিমাণ বাড়তি এনার্জি খরচ হয়ে যায়, কার্বোহাইড্রেট খরচ হয়ে যায়, যেহেতু তাপমাত্রা কম। তো এই কারণে বডির টেম্পারেচারটাকে মানে কি বলবো, মেনটেন করার জন্য, এক কথায় মেনটেন করার জন্য এখানে কিছু বাড়তি এনার্জি খরচ হয়। এই বাড়তি এনার্জি খরচ হওয়ার কারণে এইখানে এই খাবারটার বিষয়ে একটু কেয়ারফুল থাকা উচিত। যদিও এটা একটু নগণ্য, আপনার কাছে নগণ্য মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে।
এই সম্পর্কে একটু কনসার্ন থাকা উচিত আমাদের। ঠিক আছে। তো দুলাল হাসান সাহেব, এইগুলা কিছু গ্রসলি বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা সতর্ক হতে পারি খামারে। ঠিক আছে। এই বিষয়গুলা আমরা মাথায় রাখার চেষ্টা করব, এবং এই কোডগুলো যদি আমরা একটু মেনটেন করি তাহলে দেখা যাবে যে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত রোগ বালাই বা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত মানে সমস্যা থেকে আমরা আমাদের খামারের পশু পাখি গুলাকে আহ মানে ঠিক রাখতে পারবো বা সুস্থ রাখতে পারবো। ধন্যবাদ দুলাল খান সাহেব। তো আমরা আরেকটু কথা বলি জেনেটিক ডিজিজ নিয়ে, আমরা আরেকটু কথা বলি। যে আমরা অ্যানথ্রাক্স নিয়ে কথা বলছিলাম, তর্কা নিয়ে কথা বলছিলাম। তো এটা একটা জেনেটিক ডিজিজ। তো আরো একটা জেনেটিক ডিজিজ আমরা যদি বলি, এই যে শীতকাল আসছে, অনেকের পোল্ট্রি খামারে বা অনেক সময় এটা হতে পারে, যদিও আমরা দোয়া করি, প্রত্যাশা করি যে এটা না হয়, সেটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, এটাও কিন্তু একটা জেনেটিক ডিজিজ। হ্যাঁ, এখানে একটা কথা বলা হয় থাকে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা এআই, এটা আমরা এখন কম বেশি অনেকেই চিনি, কারণ 2000 বা সেই সময়টাতে, 2000 সালের দিকে বা তার আশেপাশের সময়ে এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা তার যে মানে কি বলবো মহামারী রূপ বা তার যে ভয়ানক রূপ, সেই ভয়ানক রূপ কিন্তু তখন সে দেখায় গেছে। তো যদিও এখন এর ব্যাপকতা কমে গেছে, হ্যাঁ, বা কমানো হয়েছে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। তো এটা একটা জেনেটিক ডিজিজ। এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জাকে আরেকটা বলা হয় বার্ড ফ্লু। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার আরেক নাম বার্ড ফ্লু কেন? কমনলি বলা হয়ে থাকে যখন এই রোগটা পোল্ট্রিতে থাকবে, ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এবং এটা যেহেতু একটা জেনেটিক ডিজিজ, দ্যাট মিনস এটা এনিমেল থেকে মানুষে ছড়াচ্ছে, তো যখন এটা মানুষের হবে তখন সেটাকে আমরা এক কথায় বলে থাকি বার্ড ফ্লু। তো এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু একটা জেনেটিক ডিজিজ, এবং এটা মানুষের কমন কোল্ড বা ফ্লু জাতীয় কিছু সাইন সিমটম তৈরি করে, যদিও খুব বেশি ডেঞ্জারাস না। তবে আমার কাছে মনে হয় যে ইদানিং কোভিড-19 এই ধরনের মানে কি বলবো যে ঠান্ডা সর্দি জনিত এই জিনিসগুলো যেন না হয়, সো এই বিষয়ে একটু খেয়াল থাকা মানে আমরা সতর্ক থাকতে পারি। H5N1 যেটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, তো এই সম্পর্কে আমরা একটু কেয়ারফুল থাকবো। ঠিক আছে। তাছাড়াও আরো কিছু জেনেটিক ডিজিজ আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে ব্রুসেলোসিস। ব্রুসেলোসিস একটা ডিজিজ আছে, যারা মানে কি বলবো যে যারা ডেইরি খামার করেন, ডেইরি খামার যারা করেন তারা অনেকে হয়তো বা ব্রুসেলোসিসের সাথে মানে পরিচিত। ব্রুসেলোসিস এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ব্রুসেলা অ্যাবর্টাস নামে একটা ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা হয়। এবং নাম থেকে বোঝা যাচ্ছে ব্রুসেলা অ্যাবর্টাস। এই অ্যাবর্টাস নামটা আসছে কারণ হচ্ছে এই ব্রুসেলা যদি কোনো ক্যাটেলকে ইনফেক্ট করে, বিশেষ করে ফিমেল ক্যাটেলকে, কাউকে ইনফেক্ট করলে, সে যদি প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট অ্যানিমেলটার অ্যাবর্শন ঘটায়। বাচ্চা নষ্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই এটাকে ব্রুসেল অ্যাবর্টাস বলা হচ্ছে। এই ব্রুসেল অ্যাবর্টাস যে ব্যাকটেরিয়াটা, এটাও কিন্তু একটা জুনোটিক ডিজিজ। ব্রুসেলোসিস যেটা, এটা জুনোটিক ডিজিজ। এটা তাহলে মানুষে কি করে, এটা যদি মানুষের হয়, এটা মানুষের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি, বিশেষ করে যারা কি বলে যে ফ্লু জাতীয় বা জ্বর জাতীয় এমন কিছু করতে পারে, তার সাথে আরো কিছু জেনিটাল বা জেনেটিক মানে কি বলবো জেনিটাল বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু ডিজিজ করতে পারে। ঠিক আছে। এই জন্য এই সম্পর্কে কেয়ারফুল থাকা উচিত। এবং বিশেষ করে আমার সাথে আমার যারা ভেটেরিনারি ছোট ভাই বা যারা আছেন, বা যারা এনিমেল ডিল করেন, যে এনিমেলের যদি কখনো অ্যাবর্শন হয়, তো অ্যাবর্শন হওয়ার পর সেই অ্যাবর্শন হয়ে যাওয়া বাচ্চাটা, কাফটা, অথবা সেই এনিমেলের যে ভ্যাজাইনা বা যে ডিসচার্জ থাকবে, সেগুলা হ্যান্ডেল করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা উচিত। গ্লোভস, মাস্ক, এগুলো ইউজ করে কাজ করা উচিত, কারণ সেই অ্যাবর্শনের কজটা কিন্তু ব্রুসেলা অ্যাবর্টাসও হতে পারে। যদিও অ্যাবর্শনের অনেক কারণ আছে, তবে আমরা তো জানি না যে কোন কারণে অ্যাবর্শনটা হচ্ছে। সুতরাং এই কেসগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত। এটা শুধু ভেটেরিনারিয়ানরা না, যারা আমরা এনিমেল লালন পালন করি তাদের ক্ষেত্রেও, যে অ্যাবর্শন হয়ে গেল আমরা তো কারণটা জানি না, তো সেই ক্ষেত্রে এই এনিমেলের যে ডিসচার্জ থাকবে বা যে কাফটা থাকবে, সেই জিনিসগুলো আমরা যখন ডিল করব তখন যেন একটু প্রিকশাসলি ডিল করি। হ্যাঁ, গ্লোভস, মাস্ক এগুলো ইউজ করে যেন একটু সেটা ডিল করি। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আশা করি। তো ইতিমধ্যে আমাদের সাথে উম দুলাল খান সাহেব তিনি যুক্ত আছেন, এবং তিনি জিজ্ঞেস করেছেন যে আমাদের এলাকায় একটা প্রচলিত ধারণা আছে, গৃহপালিত কুকুরকে খোঁচা করে দিলে ওই কুকুরের আর জলাতঙ্ক হয় না, অর্থাৎ ওই কুকুর মানুষকে কামড় দিলে কোনো ক্ষতি হবে না। আসলে এটা কতটা বাস্তবসম্মত?
দুলাল খান সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কুকুরকে খোঁচা করে দিলে সে আর জলাতঙ্ক ছড়াইতে পারবে না। তো ফার্স্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে খোঁচাকরণ বা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ক্যাস্ট্রেশন। হ্যাঁ, এই ক্যাস্ট্রেশনটা আসলে আমরা যে উদ্দেশ্য করি সেটা হচ্ছে একটা এনিমেলকে রিপ্রোডাকশন অ্যাবিলিটিটাকে আমরা ধ্বংস করে দেই স্টেরাইল করার জন্য। আরেকটা যেটা সেটা হচ্ছে যে এনিমেলের যে মানে কি বলবো অ্যাগ্রেসিভনেসটাকে কমায় দিয়ে তাকে খুব কুল এন্ড কাম করে ফেলে। এটা হচ্ছে ক্যাস্ট্রেশনের মূল উদ্দেশ্য। ঠিক আছে, মানে বিশেষ করে আমরা যেটা ডগ কেটে করে থাকি ক্যাস্ট্রেশন। হ্যাঁ, আর আমরা ক্যাস্ট্রেশন ক্যাটেল বা গোটের ক্ষেত্রে আরেকটা কারণ আছে, সেখানে যে ক্যাটেল বা গোটে ক্যাস্ট্রেশন করলে সেই ক্যাটেল বা গোটের যে গ্রোথটা একটু তুলনামূলকভাবে বেশি হয়, ভালো হয়। তো এটা বলে নিলাম, এটা হচ্ছে ক্যাস্ট্রেশন বা খোঁজাকরণের একটা উদ্দেশ্য, আমাদের মেইন উদ্দেশ্য। তবে ক্যাস্ট্রেশন করে দিলে যে জলাতঙ্ক হবে না, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এর সাথে জলাতঙ্কের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, একটা কুকুর, তার মধ্যে যদি জলাতঙ্কের বা র্যাবিসের ভাইরাস থাকে, তাহলে ক্যাস্ট্রেশন করে দিলে তার যে সেই ভাইরাস ভ্যানিশ হয়ে যাবে, এটা কোনো কথাই নাই। কারণ ক্যাস্ট্রেশনের সাথে জলাতঙ্কের কোনো মানে এই থাকা না থাকার সম্পর্ক নাই। তবে এখানে একটা যুক্তি হতে পারে দুলাল খান সাহেব, সেটা হচ্ছে যে একটা কুকুরকে যদি ক্যাস্ট্রেশন করে দেয়া হয়, সেই কুকুরটা কিন্তু কি হবে, এই যে বললাম যে খুব শান্তশিষ্ট হয়ে যাবে, তার মাঝখানে অ্যাগ্রেসিভনেসটা থাকবে না। অ্যাগ্রেসিভনেস না থাকলে কিভাবে সুবিধাটা হচ্ছে, আপনাকে দুই ভাবে সুবিধা হচ্ছে, আমি আপনাকে বলি। একভাবে হচ্ছে যে সে যেহেতু অ্যাগ্রেসিভ না, খুব কুল এন্ড কাম শান্তশিষ্ট হয়ে গেছে, সেহেতু মানুষকে কামড়ানোর যে টেন্ডেন্সি এটা তার একটু কম থাকবে। এটা একটা কথা। এবং তারপরের কথাটা হচ্ছে যে কুকুর নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে, ঝগড়া করে, সেই কামড়া কামড়িটাও এটা কম করবে। আর কম হওয়ার কারণে যে দেখা যায় যে একটা কুকুরের মধ্যে যদি আপনার র্যাবিস ভাইরাস থাকে, একটা ধরেন কুকুর কিন্তু টেরিটরি মেনটেন করে। হ্যাঁ, এক এলাকার কুকুর আরেক এলাকায় গেলে কিন্তু ভেউ ভেউ শুরু হয়ে যায়, এবং এক এলাকার কুকুররা তারা একসাথে মানে খুব যুক্ত হয়ে থাকে। তো একসাথে পাঁচটা কুকুর আছে, পাঁচটা কুকুরের মধ্যে যদি একটা কুকুর র্যাবিস আক্রান্ত থাকে এবং তারা যদি নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে, তাহলে ওই একটা কুকুর থেকে কিন্তু পাঁচটা কুকুরে ছড়ায় যাবে। কিন্তু তারা যদি খুব কুল অ্যান্ড কাম টাইপের হয়ে যায়, যেটা আপনি বললেন খোঁজা করে দিলে, তাহলে কিন্তু এই কামড়া কামড়ির বিষয়গুলো থাকবে না, তাদের মাঝখানেও ছড়াবে না। তো এটা একটা সিম্পল যুক্তি হতে পারে যে স্প্রেডটা কম হতে পারে, কিন্তু খোঁজা করে দিলে যে তার মাঝখানে র্যাবিস ভাইরাসটা বা জলাতঙ্ক থাকবে না, এটা ভুল ধারণা। এটা একদম ভুল ধারণা। ধন্যবাদ দুলাল খান সাহেব, এমন একটা খুব মানে কি বলবো, আমার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের অনেকেরই এমন অনেক ধারণা নিয়ে আমরা আহ সমাজে চলাচল করি। তো থ্যাংক ইউ দুলাল খান সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পাইছেন, এবং আপনার যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে আশা করি আপনি আমাদেরকে জানাবেন। মাহবুবুল করিম মিরাজ, অনেক অনেক ধন্যবাদ। আপনি এত ভালোবাসা নিয়ে এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন, সেই জন্য আমরা অনেক গর্বিত। এবং আমার সাথে যারা এখনো এখানে উপস্থিত আছেন, এই ভালোবাসা, অনেক ভালোবাসা দিয়েছেন, তো আপনি এগুলো আমি কোথায় রাখবো, আমি সবার মাঝখানে ভালোবাসা দিয়ে দিলাম। থ্যাংক ইউ মাহবুবুল করিম মিরাজ। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আইনুল হক সনেট। আইনুল হক সনেট গতকালও আমাদের সাথে যুক্ত ছিলেন। সনেট, আহ, আশা করি ভাইয়া তুমি অনেক ভালো আছো। আসসালামু আলাইকুম। ফার্ম এনিমেলের কিছু রিপ্রোডাক্টিভ ডিজিজ আছে যেগুলো জেনেটিক। হুম, আমরা যারা ফিল্ডে প্র্যাকটিস করি তাদের মোস্ট অফ দ্য টাইম গ্লোভস ছাড়া পালপেশন, প্রলাপস কারেকশন, ডেলিভারি এটসেট্রা করতে হয়। বিকজ অল টাইম গ্লোভস সাথে থাকে না, অল গ্লোভস দিয়ে কারেকশন করা কমফোর্টেবল হয় না। সে আমাদের জেনেটিক ডিজিজ দ্বারা এফেক্ট হওয়ার সম্ভাবনা কতটুকু, এন্ড সেক্ষেত্রে আমাদের কি করণীয়? থ্যাংক ইউ ভাই। আইনুল হক সরেট, এই যে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে বলছেন। হ্যাঁ, যে ফিল্ড লেভেলে কিন্তু অনেক রিপ্রোডাক্টিভ ডিজিজ থাকে, শুধু রিপ্রোডাক্টিভ ডিজিজ, অনেক ডিজিজ থাকে যে ডিজিজ গুলা জুনোটিক। হ্যাঁ, এবং এই জুনোটিক ডিজিজ গুলা আমাদের মাঝখানে হতে পারে। এবং আপনি যে বিষয়টা বললেন যে পালপেশন বা আমরা যখন কারেকশন করি, যে ডিস্ট্রোকিয়া কেস হতে পারে, অথবা প্রোলাপসের যে কোনো কেস, ভ্যাজানাল প্রোলাপস অথবা রেকটাল প্রোলাপস, এই ধরনের যে কেসগুলো হয়, তখন কিন্তু আসলে আমাদের ফিল করতে হয়। আমরা যখন এটাকে কারেকশন করি, কারেকশন করতে গেলে হাতে 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 ধরে ফিল না করলে পরে কাজটা করা কঠিন হয়ে যায়। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গ্লোভস ছাড়া অনেকে কাজ করে। এখন এখন পর্যন্ত যে বিষয়টা হচ্ছে সেটা আইনুল হক স্যারের,
সেটা হচ্ছে যে আপনার সেফটিটা ফার্স্ট অ্যাজ এ ভেটেরিনারিয়ান। হ্যাঁ, এজ এ হিউম্যান বিইং আপনার সেফটিটা আপনাকে প্রথম মানে কনসিডার করতে হবে, আপনার সেফটিটা ফার্স্ট। এবং এখন পর্যন্ত যে টেকনোলজি বা যে প্রোটেক্টিভ মেজার গুলো আমরা নিই, সেক্ষেত্রে মাস্ক, গ্লোভস, তারপর হচ্ছে আমাদের গাম বুট, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করি, এই জিনিসগুলো প্রিফার করি। এইগুলো এখন পর্যন্ত কম দামি এবং কি বলবো যে আহ, সহজলভ্য বা সহজভাবে ব্যবহারযোগ্য প্রোটেকশন মেজার। তো এটা ফলো করাটা হচ্ছে সবচাইতে সুবিধার হয় ডক্টর আইনুল হোসেনের। এখন তাছাড়া আর কি করণীয় হতে পারে, সেটা হচ্ছে যে আহ আসলে এটা ছাড়া আমি তেমন আর কোনো প্রোটেক্টিভ মেজার দেখতেছি না। কারণ হচ্ছে মাইক্রো অর্গানিজম কখন কিভাবে কোথায় আছে, কিভাবে আমাদের ইন্টার করে, সেক্ষেত্রে আমরা এই প্রোটেকশন মেজার গুলো নিয়ে চলা উচিত। তবে যেটা আপনি বললেন যে অনেক ক্ষেত্রে যে যে একদমই পসিবল হচ্ছে না এবং এমন একটা মানে প্রত্যন্ত এলাকা সেখানে পসিবল হচ্ছে, সেইখানে যেটা করতে পারেন আমি এটা এটা যে মানে এটা সায়েন্টিফিক হয়তো বা না, তবে আমার কাছে ওই ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি বা আমার অভিজ্ঞতা যেটা বলে, সেক্ষেত্রে আপনি কেসটা হ্যান্ডেল করার আগে এবং কেসটা হ্যান্ডেল করার পর পর একদম যতটুকু পারা যায় আপনার অ্যান্টিসেপটিক বা আপনি সোপ বলেন বা ডিটারজেন্ট বলেন সেটা দিয়ে মানে ওয়াশ করে নেওয়া ভালো করে। তারপর হচ্ছে আমরা যে আপনি যে রিপ্রোডাক্টিভ কেসগুলোর কথা বললেন, যেমন এই যে অ্যাবর্শন, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিপ্রোটোজল অনেক কিছু ব্যবহার করি, যেটা আমরা ফ্ল্যাশ করি আর কি, যে ইউটেরাইন কি বলে তা আমরা ভুলে গেলাম। তো সেই সকল ক্ষেত্রে এই যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিপ্রোটোজল বা এই ধরনের যে অ্যান্টিমাইক্রোবায়াল গুলো আছে সেগুলা ব্যবহার, তো এগুলা করতে পারেন। আরেকটা কেস অবশ্যই যে কোনো একটা কেস দেখে যদি আপনার এজ এ ভেটেরিনারি আপনি কিন্তু বুঝবেন যে এটা ব্রুসেলার দ্বারা অ্যাবর্শন হয়েছে না ট্রাইকোমোনিয়াসিস দ্বারা এটার দ্বারা হয়েছে। হ্যাঁ, তো সেই এই কেসগুলা যদি আপনি মনে করেন যে না এটা এটা হতেই পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার সেটা ডিল করারই দরকার নাই, যেহেতু আপনার প্রোটেকশন মেজার নাই। ঠিক আছে, কারণ হচ্ছে এটা কিন্তু ফ্যাটাল। হুম। তবে এজ এ ভেটেরিনারি আমাদের দায়িত্ব হচ্ছে এনিমেলের সাফারিংটাকে কমানো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করব, অবশ্যই করব। অনেক ধন্যবাদ আইনুল হোসেনের। আসলে আপনি যেটা বলতে চাইছেন, এছাড়া আমার জানা মতে তেমন কিন্তু আর প্রোটেকশন মেজার আপাতত কিন্তু নাই। আমাদের এভাবেই কাজ করতে হবে ফিল্ড লেভেলে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে মনে হলো যে আপনি ফিল্ড লেভেলের যে কেসগুলো আছে খুব মানে কি বলবো যে আন্তরিকতার সাথে ডিল করেন, এবং আন্তরিকতার সাথে ডিল করেন বলেই আপনি এই কথাগুলো এত সুন্দর করে বলতে পারছেন। ধন্যবাদ। ভালো লাগে যে আমার এমন কিছু ছোট ভাই আছে। থ্যাংক ইউ আইনুল হোসেন। তারপর আমাদের সাথে আহ আহ আইনুল হক সনেটের পরে যুক্ত আরেকটা কমেন্ট করছেন রাতুল জামান। রাতুল জামান এখনো আমাদের সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ। রাতুল জামান একটা জিনিস শেয়ার করছেন, হয়তো বলছে সালমোনেলাসিস, বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস, হিস্টোপ্লাজমোসিস, এগুলো এভিয়ান জেনেটিক ডিজিজ, এগুলো এপিডেমিক পর্যায়ে চলে গেলে করণীয় কি হবে? ওকে, এই তো আমি যে জিনিসগুলো খুব কমন গুলো বলে শেষ করার চেষ্টা করতেছিলাম, সেখানে রাতুল যেমন আমাকে আরেকটু হেল্প করলেন। সেটা হচ্ছে যে স্যালমোনেলোসিস, তারপরে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস বা হিস্টোপ্লাজমোসিস, এগুলোও হচ্ছে এভিয়ান জেনেটিক ডিজিজ। তো এই ডিজিজ গুলা এপিডেমিক পর্যায়ে যদি চলে গেলে সেক্ষেত্রে করণীয় কি হবে? আসলে যেটা আমি বলি, প্রথমে স্যালমোনেলাসিস দিয়ে শুরু করি। স্যালমোনেলাসিসটা এই কারণে আমার অনেক প্রিয়, কারণ হচ্ছে আমার মাস্টার্স এর ওয়ার্ক ছিল এই এভিয়ান স্যালমোনেলাসিস নিয়ে, ফাউল প্যারা টাইফয়েড, ফাউল টাইফয়েড, এগুলো নিয়ে আমি খুব মানে কাজ করছিলাম। তো স্যালমোনেলাসিসের ক্ষেত্রে যে কমন প্রবলেমটা হয় সেটা হচ্ছে হিউম্যানে এটা কি করে, ফুড পয়জনিং করে। ফুড পয়জনিং এর শিকার যেন আমরা হই, তা আপনি মোরলেস শিওর থাকতে পারেন যে এই সালমোনেলা যে কোনো ভাবে সালমোনেলা আপনার বডিতে ঢুকছে। সেটা হতে পারে আমরা যে বাইরে ফল খাই, জুস খাই, অথবা মাংস খাই, মাছ খাই, যে কোনো জায়গা থেকে সালমোনেলা আসতে পারে। তারপর আপনি যেটা বললেন বার্ড ফ্লু, বার্ড ফ্লু নিয়ে তো কথা বললাম। তারপর ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস, এটা এটাও আপনার মানে ডাইজেস্টিভ সিস্টেমের রোগ করতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে রাতুল জামান, যে কোনো একটা মানে জেনেটিক ডিজিজ না, শুধু যে কোনো ডিজিজকে খামারে এটা এপিডেমিক পর্যায়ে যেন না যায়, সেই ক্ষেত্রে আমাদের বায়োসিকিউরিটিটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে।
বুঝতে পারছেন? যে এইসব বিশেষ করে পোল্ট্রি খামারে আপনি এভিয়ান জুনোটিক ডিজিজ কথাগুলো বলছেন, তো এই পোল্ট্রি খামারে কিন্তু বায়োসিকিউরিটিটা স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। কারণ হচ্ছে পোল্ট্রি খামারে কোনো একটা রোগ হয়ে গেলে সেই রোগটা আপনার এগ প্রোডাকশন বা মিট প্রোডাকশন লেভেলটা এত কমায় দিবে, এবং রিকভার করার পর দেখা যায় যে সে তার প্রোডাকশনটা আর উপরে উঠে না প্রোডাকশনটা। তো এই কারণে এগুলাকে প্রিভেনশন করতে হবে। এবং প্রিভেনশনের একটা বেস্ট টুল হচ্ছে বায়োসিকিউরিটি, স্ট্রিক্ট বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। আর যদি কোনো কারণে আপনি যেটা বলতেছেন যে এপিডেমিক পর্যায়ে যদি চলেই যায়, হুম, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে যেটা দেখছিলাম, হ্যাঁ, তখন কিন্তু কি করা হতো, খামারের পর খামার সেগুলো ডেস্ট্রয় করে দেওয়া হতো। এছাড়া তখন কোনো উপায় ছিল না সেটাকে কন্ট্রোল করার। তো এরকম পর্যায়ে যেন না যায় সেজন্য আমরা বায়োসিকিউরিটি মেনটেন করবো, আমরা ছোট করি বড় করি, যে খামারের আকার যেমনই হোক না কেন আমরা স্ট্রিক্টলি বায়োসিকিউরিটি নিয়ে মেনটেন করবো। ঠিক আছে? আর রাতুল জামান, অনেক অনেক ধন্যবাদ, এবং খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু সামনে নিয়ে আসার জন্য। আশা করি আপনি উত্তর পেয়েছেন, এবং আপনার যদি আরো কোনো এই বিষয় রিগার্ডিং যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে বা কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন রাতুল জামান। থ্যাংক ইউ। তারপর রাতুল জামান আরো বলেছেন যে কুকুর বা ক্যারিয়ারে ভাইরাস লোড যদি বেশি হয় তখন কি তারাও মারা যেতে পারে? আহ রাতুল জামান, এটা একটা ভালো কথা বলছেন, যে আসলে ক্যারিয়ার বা রিজার্ভারের ক্ষেত্রে আমরা যেটা বলি তারা অনেক সময় কিন্তু ইনফেক্টেড হয় না। আর যদি আপনি যে বললেন ভাইরাস লোড যদি বেশি হয় সেক্ষেত্রে তার জন্য ফেটাল হতে পারে। এবং এই বিষয়টাতে আমি আরেকটু দেখে আপনাকে আমি বলবো, কারণ আমরা এ পর্যন্ত যেটা জানি ক্যারিয়ার বা রিজার্ভার যারা থাকে তারা নর্মালি নিজেরা ইনফেক্টেড হয় না, বা নিজেদের জন্য সেটা ফেটাল হয় না। তারপর এটা একটু দেখতে হবে, এটা আপনি আরো ভালোভাবে দেখে আপনাকে আমি জানাবো। অনেক ধন্যবাদ রাতুল জামান, এটা একটা এই বিষয়টা মানে এই বিষয়টাও আপনি কনসার্ন করার জন্য, যে এই ওই ক্ষেত্রে কি হয়। রাফিদ মুহাইমিন এখনো আমাদের সাথে আছেন। রাফিদ মুহাইমিন, অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য আপনার দিকে। হ্যাঁ, যা হোক স্যার, যদি পশু পাখির মাধ্যমে কোভিড-19 ছড়ায় তাইলে তো এখন অতিথি পাখির কারণে তো রিস্ক বেড়ে যাবে। যা হোক, রাফিদ মোহাইমিন, অতিথি পাখির সাথে কোভিড-19, হ্যাঁ, আমার মনে হয় না এটা নিয়ে আহ, উদ্বিগ্ন হওয়ার কিছু আছে, কারণ এখন পর্যন্ত সেই যে উহানের পর থেকে আর তেমন কিন্তু কেস কিন্তু আমরা কোথাও ওইভাবে দেখতেছি না, যে কোনো এনিমেল থেকে ছড়াচ্ছে কিনা। তো এটা কিন্তু ওর পরে ওরকম কোনো কেস এখনো ওইরকম উদ্ঘাটিত হয়নি, সুতরাং আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এত বেশি ভয়ের কিছু নাই, যে অতিথি পাখি থেকে ছড়াবে। কারণ যদি ছড়াইতো তাহলে কিন্তু আমাদের দেশের মাঝখানে যে পরিমাণে ভাইরাস ছড়াইছে এবং আমরা যেভাবে এনিমেলি ডিল করি এর মাধ্যমে অনেক কিছু হলেও হতে পারতো। তো আপাতত এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে অতিথি পাখির মাধ্যমে আমরা যে জুনোটিক ডিজিজ নিয়ে কথা বলতেছি, অতিথি পাখির মাধ্যমেই কিন্তু আমাদের দেশে বার্ড ফ্লু ছড়াইছিল। এটা কিন্তু খুব মোটামুটি কনফার্ম একটা জিনিস। তো বার্ড ফ্লু কিন্তু এই যে এখন যে অতিথি পাখি আসে, এই অতিথি পাখিগুলোর সংস্পর্শে যদি আমাদের যে ডোমেস্টিক বার্ড আছে তারাও যদি সংস্পর্শে আসে তারাও কিন্তু আক্রান্ত হতে পারে। এই জন্য কিন্তু রাফিদ, মনে আছে কিনা আমি যখন বলছিলাম যে আমরা যখন একটা ফার্ম করব, ফার্ম সাইজ সিলেকশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফার্মের আশেপাশে যেন ওয়াইল্ড বার্ড বা ওয়াইল্ড এনিমেল না থাকে। এটা কিন্তু তার একটা কারণ, কারণ হচ্ছে ওয়াইল্ড বার্ড বা ওয়াইল্ড এনিমেল থেকে যে কোনো জুনোটিক ডিজিজ বা যে কোনো জিনিস কি হতে পারে, আমার খামারে বা আপনার খামারে এন্ট্রি নিতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু এটা তখন আমি খুব সুন্দর করে বলছিলাম, এবং সকল খামারিদেরকে বলবো বা যারা ফিউচারে খামার করতে চান তখন একটা সাইট সিলেকশনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন এই যে শীতকাল আসছে, অনেকে খাল বিল নদীর পানি কমে যাচ্ছে, অনেকে কিন্তু কি করবে, অনেকে হচ্ছে এই পানি কমে যাওয়ার কারণে অনেকে আমরা যেটা বলি ভাসমান, হ্যাঁ, ফোল্ডিং ইউনিট সিস্টেমে, যেটা ভাসমান সিস্টেমে কি করে হাঁসের খামার করবে। এই হাঁসের খামার করতে গিয়ে এখানে একটা ফ্যাক্ট হয়, সেটা হচ্ছে যে হাঁসের খামার যেহেতু করে এই যে ভ্রাম্যমান, এই বিল থেকে ওই বিল বা এই নদী থেকে ওই নদী, এবং এই নদী বা বিল বা হাওর গুলাতে এখন কি অতিথি পাখি সমাগম করবে। এই অতিথি পাখির সংস্পর্শে যেহেতু এই হাঁসগুলা সারাদিন সেই খাল বিলে বা নদীতেই থাকে, তো অতিথি পাখির সংস্পর্শে কিন্তু আসতে পারে। সেইখান থেকে কিন্তু জুনোটিক ডিজিজ গুলো ছড়াতে পারে, যেটার একটা অন্যতম উৎস হতে পারে এই অতিথি পাখি থেকে হাঁসে এই বার্ড ফ্লুটা ছড়ানো। সুতরাং এই সম্পর্কে আমরা যারা ডাক ফার্মিং করি বা করব, এই জিনিসটা একটু খেয়াল রাখবো, যে কোন জায়গাটাতে অতিথি পাখির আনাগোনা আছে। এটা আমরা কম বেশি সবাই জানি, এলাকাতে যারা থাকি সেই জায়গাগুলোতে যেন আমাদের যে ডোমেস্টিক বার্ড আছে তাদের যেন কন্ট্যাক্টটা একটু কম আসে, বা না আসে, না আসলেই ভালো, কারণ হচ্ছে সেখান থেকে কিন্তু রোগ ছড়াইতে পারে। রাফিদ মোহাইমিন, খুবই সময় উপযোগী একটা বিষয় আপনি এখানে তুলে ধরছেন, থ্যাংক ইউ।
আমাদের সাথে দুলাল খান সাহেব, তিনি সরি দুলাল খান সাহেব, আসলে আপনার কমেন্টটা আপনি অনেক আগেই করছেন কিন্তু একটু দেরি হয়ে গেল। দুলাল খান সাহেব বলছেন যে আমার আরেকটা প্রশ্ন আছে, বিশেষ করে রাতে অন্ধকারে চলাচলের সময় চিকা বা ইঁদুর সদৃশ প্রাণী কামড় দেয়, চিকা বা ইঁদুরের মাধ্যমে কি জলাতঙ্ক ছড়াতে পারে কিনা, কামড়ালে কি ব্যবস্থা নেওয়া উচিত? এই প্রশ্নটা আমি গতকালও পেয়েছিলাম যে চিকা, ইঁদুর, এদের মাধ্যমে জলাতঙ্ক ছড়াতে পারে কিনা। তো আমার as per I know যে চিকা বা ইঁদুর এদের কামড়ে জলাতঙ্ক ছড়ানোর সম্ভাবনা নাই, ভয়ের কোনো কারণ নাই, আপনাকে টিকা নিতে হবে না। তবে যে কোনো ধরনের বাইট আপনার যে কাছে যদি মনে হয় যে আপনি সেটাকে দেখেন নাই, যে কোনো ধরনের বাইটের পর অবভিয়াসলি সেই জায়গাটা আপনি অ্যান্টিসেপটিক দিয়ে বা সোপ দিয়ে আপনি ধুয়ে নেবেন। এটা একটা কমন প্র্যাকটিস হওয়া উচিত। সো এটা আপনি করবেন, এটা করবেন। তবে আপনি যদি বুঝতে পারেন যে এটা চিকা ছিল বা ইঁদুর ছিল, সো নো নিড, আপনার ভ্যাকসিন নেওয়ার দরকার নেই বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওকে, ধন্যবাদ দুলাল খান সাহেব। আপনার এইরকম এই প্রশ্নটা অনেকের মনেই হয়তো বা থাকে যখনই জলাতঙ্ক নিয়ে কথা হয়। এবং আমি ওই যে আবার বলি, আমি যখন মহাখালীতে সেই সংক্রামক ব্যাধি হাসপাতালে গেছিলাম, তো ওইখানেও একটা কমন প্রশ্ন ছিল যে অনেকে আতঙ্কিত হয়ে আসে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমারই তো চিকায় বা ইঁদুরে কামড় দিছে, তো এই ক্ষেত্রে আমার কি করবো বা জলাতঙ্কের টিকা নিতে হবে কিনা। তো এখানে আসলে ভয়ের কিছু নেই। ধন্যবাদ দুলাল খান সাহেব, আপনার প্রশ্নের উত্তর মনে হয় আপনি পাইছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা রাতুলের মাধ্যমে, রাফিদ মুহাইমিনের মাধ্যমে এবং আমাদের সাথে যারা আরো যুক্ত আছেন তাদের মাধ্যমে অনেক তথ্য পাইছি। তো আমি যে ব্রুসেলোসিস নিয়ে কথা বললাম, তো ব্রুসেলোসিসের বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবার আসি আরো কিছু জুনোটিক ডিজিজ, যে জুনোটিক ডিজিজ গুলা আমরা শীতকাল আসলে পরে অনেকেই এটা নিয়ে কথাবার্তা বেড়ে যায়। আশা করি বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে নিপা ভাইরাস। হ্যাঁ, এই নিপা ভাইরাস নিয়ে আমরা যদি একটু বলি, নিপা ভাইরাস হচ্ছে কিসের মাধ্যমে ছড়ায়? ফ্রুট ব্যাট থেকে ছড়ায়। হুম। এবং আমাদের দেশে যে শীতকাল আসছে, খেজুরের রস আমাদের অনেকেরই প্রিয়। এই খেজুরের রস খাইয়া বা সরি শব্দটা এই খেজুরের রস খাওয়ার পর অনেকেই নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হন। এখন খেজুরের রসটা শুধু, যেহেতু এটা ফ্রুট ব্যাটের মাধ্যমে ছড়ায়, অনেক বাদুর আছে যে ফল খায়, যেমন পেয়ারার সিজনে পেয়ারা খাচ্ছে বা আমড়া খাচ্ছে বা আম খাচ্ছে। সুতরাং এই যে একটা অনেকের মানে গ্রামে বা অনেকেই মনে করে যে হ্যাঁ এই পেয়ারা এত সুন্দর একটা পেয়ারা, এত বড় পেয়ারা, বাদুড়ে এক কামড় খাইছে তো কি হয়েছে, আমি বাকিটুকু খেয়ে ফেলি। তো এই প্র্যাকটিসটা করা উচিত না, কারণ বাদুড়ের মাধ্যমেই কিন্তু নিপা ভাইরাসটা ছড়ায়। ঠিক আছে, শুধু যে খেজুরের রসে নিপা ভাইরাস থাকে এমন না, যে কোনো ফ্রুট থেকেও কিন্তু বাদুড়ের খাওয়া যে কোনো ফল থেকেও কিন্তু নিপা ভাইরাস ছড়াইতে পারে। এটা একটা জুনোটিক ডিজিজ। সুতরাং এই রোগ সম্পর্কে বা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আরেকটু কনসার্ন থাকতে হবে। নিপা ভাইরাস এটা একটা জুনোটিক ডিজিজ। সুতরাং খেজুরের রস বলি বা ফল বলি আমরা খাবো, কিন্তু যদি সেটা বাদুড়ে খাওয়া থাকে সেটা আমরা অ্যাভয়েড করব। আর খেজুরের রস অনেক সময় আমরা বুঝতে পারি না যে রাতের বেলায় বাদুড়ে আসছিল কিনা। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি খেজুরের রস খান কিন্তু কাঁচাটা খাবেন না, সেটা ভালো করে সিদ্ধ করে সেটা খান, তাহলে কিন্তু এই ভয়টা আর থাকবে না। ঠিক আছে। তো এটা একটা কি বলবো যে এটা একটা জেনেটিক ডিজিজ। তারপর জেনেটিক ডিজিজের কথা যদি আমরা বলি, কিছুদিন আগে না, কিছুদিন না, বছর কয়েক বা বছর খানেক আগে ইবোলা ভাইরাস, ইবোলা নিয়ে একটা ভালো ঝুঁকি তৈরি হলো বা ইবোলা নিয়ে ভালো একটা মাতামাতি তৈরি হলো। এই ইবোলাও কিন্তু কি ছিল? একটা জেনেটিক ডিজিজ ছিল। তারপর এইডস, এইডস এর নিয়ে কথা বলি, এটাও কিন্তু একটা জেনেটিক ডিজিজ। ঠিক আছে। তারপর আরো একটা জেনেটিক ডিজিজ, সেটা যেটা আমরা বলি টিবি বা টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিস কিন্তু একটা জেনেটিক ডিজিজ। সুতরাং এই রোগ বালাইগুলা, এই রোগগুলা সম্পর্কে আমরা কি থাকবো? সচেতন থাকবো, কনসার্ন থাকবো। আশা করি যে আপনারা কিছুটা হলেও মানে জেনেটিক ডিজিজ গুলা সম্পর্কে জানতে পারছেন, বুঝতে পারছেন, এবং এই বিষয়গুলো আপনারা নিজেরা মনে রাখার চেষ্টা করবেন। শুধু মনে রাখার চেষ্টা করুন না, দৈনন্দিন জীবনে আমাদের কাজ করবে যেন আমাদের এই সচেতনতার যে প্রতিফলনটা, সেটা যেন দেখা যায়, সেটা যেন আমরা দেখতে পারি। আর এটা যদি আপনি প্রতিফলনটা আপনার দৈনন্দিন জীবনে যদি রাখতে পারেন, তাহলে কি বলবো যে তাহলে আপনি সেফ থাকবেন, আপনার পরিবার সেফ থাকবে। তদুপরি বা যেটা আমরা যদি আলটিমেটলি বলি যে আমাদের দেশ সেফ থাকবে, এবং দেশের সাথে সাথে পুরো বিশ্ব ভালো থাকবে। একটা রোগ পুরো বিশ্বকে কিভাবে কাঁপিয়ে দিতে পারে সেটার উদাহরণ তো দেখতেই পারছি আমরা, সেটা প্রত্যক্ষ
প্রত্যক্ষদর্শী। সুতরাং কোন একটা রোগকে, কোন একটা ডিজিজকে ছোট করে দেখার কিছু নাই। প্রত্যেকটা ডিজিজই গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং এই যে আমরা যেটাকে বলি যে স্বাস্থ্যবিধি, হ্যাঁ, করোনাকালীন সময় আমরা যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, আমাদের উচিত করোনার পরও বা করোনা, হ্যাঁ, এক সময় হয়তো বা করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হয়ে গেছে, একটা সময় হয়তো বা করোনাও কন্ট্রোলে চলে আসবে, কিন্তু তারপরও আমাদের যে এই যে স্বাস্থ্যবিধিগুলা যেগুলো আমরা অভ্যস্ত হচ্ছি, এই স্বাস্থ্যবিধিগুলো আমরা সব সময় মেনে চলার চেষ্টা করবো। এতে করে শুধুমাত্র করোনা না, করোনা ছাড়াও আরো অনেক ধরনের এরকম রোগ থেকে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো। তো এটা সবার প্রতি আমার একটা অনুরোধ। এবং কি বলবো, আর আমার ছোট যারা আছে, স্টুডেন্ট আছে অনেকে এখানে, তো তাদের প্রতি আমি বলবো অনুরোধ প্লাস হচ্ছে এটা একটা উপদেশ। হুম, এটা আমরা মেনে চলার চেষ্টা করব। ঠিক আছে। তো একটু শেষের আগে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের মনে প্রশ্ন হতে পারে যে যারা আমাদের এনিমেল ফার্মার আছেন এখানে বা খামারি আছেন, তারা হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে আমরা কি এনিমেলের কাছে যাব না, এনিমেলের রোগ হলে তাদের সেবা দিব না, এনিমেলকে খাওয়াবো না, চিকিৎসা দিব না, হ্যাঁ, দুধ দোহাইতে কাছে যাইতে, অনেক কিছু করতে কাছে যাইতে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যখন বুঝবো একটা এনিমেল অসুস্থ, তখন প্রথম তো আমরা বলি যে তাকে আইসোলেট করে ফেলবো। এবং সেই এনিমেলটার সাথে যে ডিল গুলো আপনি করবেন, আপনি চেষ্টা করেন একটা মাস্ক পরে যান, আপনি চেষ্টা করেন গ্লোভস পরে যান। হুম, এটা একটু চেষ্টা করেন। আমরা তো মাস্ক আগে কেউ ইউজ করতাম, এখন তো সবাই মাস্ক ইউজ করি। তো মাস্ক, গ্লোভস, এই জিনিসগুলো একটু, গ্লোভস নাই তো কি, আপনার বাসায় পলিথিন আছে, পলিথিন দিয়ে আপনি দুটো হাত সুন্দর করে একটু মোড়ায় নেন না, নিয়ে পরে আপনি কাজটা করেন। ঠিক আছে। এই আপনার একটু সচেতনতার জন্য কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার এনিমেল ভালো থাকবে। তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করব ফলো করার জন্য। আরেকটা জিনিস যেটা বলি যে বায়োসিকিউরিটি, বায়োসিকিউরিটি শব্দটা আপনার কাছে খুব কঠিন মনে হলেও কিন্তু এটা খুব সহজ একটা জিনিস, যেটা আমরা আমাদের করোনাকালীন সিচুয়েশন আমরা মেনটেন করি। কি করি, বাসা থেকে বাইরে গেছি, বাইরে আসা বা বাড়িতে আসার পর বা বাড়িতে ঢোকার আগেই পায়ে স্প্রে করি, হাত ধুয়ে নেই। এটাই বায়োসিকিউরিটি, আর কিছু না। এই যে এমন ধরনের কিছু যদি মেজার আপনি আপনার খামারে মেনটেন করেন, আপনার খামারে একজন ঢুকতে চাচ্ছে, তাকে আপনি হাত পা ধোয়াই নিলেন, একটু পায়ের জুতাতে স্প্রে করাই দিলেন, বায়োসিকিউরিটি, তার মাঝখানে, তার মাধ্যমে কোনো রোগ আপনার খামারে ঢুকবে না। তো এই যে সিম্পল সিম্পল জিনিসগুলো, এগুলো আমরা আমাদের যে করোনা থেকে বাঁচার জন্য না, আমরা সকল ধরনের রোগ থেকে বাঁচার জন্য এটা আমরা ফলো করবো। শুধু নিজেদের বাসায় না, আমাদের খামারেও এটা ফলো করবো, এটা চেষ্টা করব। তো রাফিদ মোহামিন আবার কমেন্ট করেছেন, রাফিদ মোহামিন বলছেন, স্যার, একটা বিড়ালকে যদি জলাতঙ্কি টিকা দিতে হয়, ফুল কোর্সটির খরচ সহ যদি বলতেন। আমি দুঃখিত, এটি পূর্ববর্তী আলোচনার বিষয়। যাই হোক, দুঃখিত হবার কিছু নাই আসলে রাফিদ মোহামিন। সেটা হচ্ছে যে আমরা কুকুর বা বিড়ালকে যেটা বলি সেটা হচ্ছে আমরা প্রি এক্সপোজার ভ্যাকসিন দিই। প্রি এক্সপোজার ভ্যাকসিন দেওয়া হয় যে আগে থেকেই তার বডির মাঝখানে সেই ইমিউনিটিটা তৈরি করে রাখা। তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে প্রি এক্সপোজার ভ্যাকসিনে আমাদের পানি সম্পদ অফিস থেকে একটা ভ্যাকসিন দেওয়া হয়, এলআরআই থেকে। সেই ভ্যাকসিনটার দাম আমার এক্স্যাক্টলি জানা নেই, তবে খুবই কম দামে সেটা দেওয়া হয়। তো সেইটা আপনি আপনার নিকটস্থ যে উপজেলা প্রাণী সম্পদ অফিস বা জেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে আপনি একটু যোগাযোগ করে দেখতে পারেন যে তাদের কাছে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি সেখানে খুবই সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন, নামমাত্র মূল্যে। কারণ এখানে সরকার সাবসিডি, ভর্তুকি দেয়, ভর্তুকি দেওয়ার কারণে এটা কম দামে পাওয়া যায়। আর সেই ক্ষেত্রে যদি আপনি না পান আনফরচুনেটলি, সেই ক্ষেত্রে আপনার কিছু প্রাইভেট কোম্পানির, হ্যাঁ, যে কিছু ভ্যাকসিন আছে। যেমন আপনাকে আমি মনে হয় একদিন বলছিলাম কিনা, বা আপনাকে না কাকে জন্য বলছিলাম, যে কোয়াড্রিকেট নামে একটা ভ্যাকসিন পাওয়া যায়। হ্যাঁ, সেখানে এটা শুধুমাত্র যে র্যাবিস না, র্যাবিস সহ আরো কিছু, বিড়ালের আরো কিছু ডিজিজ আছে, ফেলাইন লিউকেমিয়া সহ আরো কিছু ডিজিজ আছে, যে ডিজিজ গুলার এগেনস্টে এই ভ্যাকসিনটা কাজ করে। তো এই ভ্যাকসিনটার দাম আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি জানা নেই, আমি এটা কখনো কাউকে মানে নিজে কিনিনি বা মানে বলা হয়নি এবং এটা। তো সুতরাং দামটা আপনাকে আপনাকে এক্সাক্ট বলতে পারবো না, তবে আপনি যদি আমাকে সময় দেন, আমি আপনাকে কাল বা পরশু একটু সময় নিয়ে আপনাকে বলে দিতে পারবো। আপনি আমাকে মেসেঞ্জে নক, মানে মেসেঞ্জারে নক দিয়ে একটু আমি আপনাকে বলার চেষ্টা করব। তবে দেশিটা যদি মানে আমাদের যে সরকারি যে ভ্যাকসিনটা আছে সেটা যদি আপনি পান, তাহলে সেটা কিন্তু খুবই কম মূল্য হবে। তবে আমি বলি, যারা আমরা বিড়াল পুষি বা কুকুর পুষি এবং আমাদের ক্লোজ কন্ট্যাক্টে অলওয়েজ থাকে, সেক্ষেত্রে খরচের দিকে না বিবেচনা করে, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মানে সেফটির কথা বিবেচনা করে হলেও অবশ্যই আপনার কুকুর এবং বিড়ালকে ভ্যাকসিন করাবেন। এটা আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, তদুপরি সকলের জন্য, মানে সবার জন্য ভালো এবং সেফ।
এটা অবশ্যই মেনটেন করবেন। শেষের দিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, ওনার ফেসবুক আইডিটা নেম আসলে আখিরি নবীর উম্মত, যা হোক। উনি আমাদেরকে বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং আশা করি আপনিও ভালো আছেন। আমার জানার বিষয়টা হলো, গরুকে 3 থেকে 4 মাস থেকে ভালো খাওয়ালে এই শরীরের কোনো উন্নতি হচ্ছে না, কি করা যেতে পারে? 3 থেকে 4 মাস আপনি কি ভালো খাওয়াচ্ছেন কিন্তু শরীরের কোনো উন্নতি হচ্ছে না, কি করা যেতে পারে? আচ্ছা, আপনার প্রতি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার গরুটা সেটা গাভী নাকি ষাঁড় গরু? এটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কি কি খাওয়াচ্ছেন, কি কি খাওয়ান আপনি, ভালো কি কি খাওয়াচ্ছেন, সেই খাবারের মেনুটা আপনাকে একটু বলতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার গরুর কোনো রোগ আছে কিনা, ভিজিবল আপনার চোখে পড়ে এমন কোনো রোগ আছে কিনা, এবং তারও বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি আপনার গরুকে কৃমির ওষুধ খাওয়াইছেন কিনা, বা খাওয়াইলে সেটা কতদিন আগে খাওয়াইছেন। আমাকে অন্তত এই একটা তথ্য বলেন আমাকে আগে, যে আপনি আপনার গরুটাকে কৃমির ওষুধ কবে খাওয়াইছেন বা আদৌ খাওয়াইছেন কিনা। এবং আপনি খাবার মেনু হিসেবে যে ভালো খাবার বলতেছেন, ভালো খাবার বলতে আপনি কি কি খাবার খাওয়াচ্ছেন, এই দুইটা একটু জিনিস যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমি আপনাকে বলতে পারবো। আপনি একটু কাইন্ডলি একটু বলেন। আপনি বলেন, সেখানে আমি কমনলি একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা গরুর খাবার দাবারের ক্ষেত্রে অনেকে এই বিষয়টাকে আমলেই নেই না। কিভাবে বলি, আরে গরু আর ছাগলই তো, ঘাস খাবে, ঘাসই তো খাবে, তো ঘাস খায় বাঁচে। তো এটা একটা ভুল ধারণা আমাদের। আমরা যদি বাণিজ্যিক ভাবে গরুর খামার করি এবং সেখান থেকে যদি আমরা রিটার্ন বা প্রফিট পেতে চাই, তাহলে শুধুমাত্র ঘাসের উপর নির্ভর করলে হবে না। আমরা বলে থাকি গরু ছাগল এদেরকে এক কথায় বলে থাকি রুমিনেন্ট, যাদের স্টোমাক বা পাকস্থলীর 4টা কম্পার্টমেন্ট থাকে স্পেশাল, যেটা মানুষের সাথে মিলে না। তো এই স্পেশাল গঠনটা কেন? কারণ আছে, যে এদের এই স্পেশালিটির জন্য এদের যে খাবারের মেনু, এই খাবারের 2 ধরনের খাবার থাকতে হয়। একটাকে আমরা বলি আঁশ জাতীয় খাবার, আর একটা হচ্ছে দানাদার খাবার। আঁশ জাতীয় খাবারের চাহিদাটা আপনি হয়তো বা ঘাস দিয়ে পূরণ করতে পারেন, কিন্তু দানাদার খাবারের চাহিদাটা আপনাকে অবশ্যই দানাদার খাবার দিতে হবে। সেই দানাদার খাবারে কি কি থাকবে? কার্বোহাইড্রেট থাকবে বা শর্করা থাকবে, প্রোটিন বা আমিষ থাকবে, ফ্যাট বা স্নেহ থাকবে, ভিটামিন মিনারেল থাকবে, পানি থাকবে, ঠিক মানুষের মতো আমরা যেভাবে খাই একটা কমপ্লিট ফুড, বা যেটা আমরা বলে থাকি অনেক সময় কি, যে সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলি, সেটা শুধু মানুষের জন্য না, প্রত্যেকটা এনিমেলের জন্য দরকার। তো আপনি যখন আপনার এনিমেলকে ভালো খাবার বলতেছেন, সেখানে আপনাকে 2টা জিনিস রাখতে হবে: খড় বা কাঁচা ঘাস, এবং তার সাথে দানাদার খাবার। এবং দানাদার খাবার বলতে আমাদের দেশের অনেক খামারি মনে করেন যে চালের গুঁড়া খাওয়াচ্ছি, গমের ভুসি খাওয়াচ্ছি, এটাই তো দানাদার খাবার। হ্যাঁ, এটা দানাদার খাবার, কিন্তু আপনি চালের কুড়া খাওয়ান, গমের ভুসি খাওয়ান, আর খুদ খাওয়ান, সবগুলোই তো কি হচ্ছে? এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্স, শুধু কার্বোহাইড্রেট বা শর্করা পাচ্ছে। কিন্তু আপনার এই খাবারটাতে কিন্তু খাদ্যের 6টা উপাদানই থাকতে হবে। সুতরাং আপনি যখন খাবারটা তৈরি করবেন আপনার এনিমেলের জন্য, তখন চেষ্টা করবেন সেই খাবারের জন্য 6টা উপাদানই থাকে। আপনি খুদ দিচ্ছেন, সেখানে কার্বোহাইড্রেট আছে, বা ভুট্টা দিচ্ছেন, কার্বোহাইড্রেট আছে, তার সাথে একটু ডাল দেন, সেখানে প্রোটিন পাবে। ঠিক আছে? ভিটামিন মিনারেলের জন্য মিনারেলের জন্য ডিসিপি দেন, ডাইক্লোরোসিল ফসফেট বাজারে পাওয়া যায়, দেন। ভিটামিন একটা ভিটামিনের একটা পাউডার দেন। ঠিক আছে? ধানের তারপরে মোলাসেস দিতে পারেন, চিটাগুড় দিতে পারেন আপনি, কিছু খৈল দেন। ঠিক আছে? এইভাবে একটা খুব সুন্দর একটা ডায়েট তৈরি করেন। এটা আপনার এনিমেলের জন্য একটা ভালো খাবার। সুতরাং এটা খাবারের বিষয়টা। আর তার সাথে হচ্ছে যে আমরা জানি যে কৃমি হচ্ছে এনিমেলের, আমাদের দেশের এনিমেলের একটা, কি বলবো যে, উম মারাত্মক রকমের শত্রু। ঠিক আছে? এরা যেহেতু মাঠে ঘাটে গ্রেজিং করে, ঘাস খায়, এদের কৃমির ডিম দ্বারা এদের চলে যায় এবং কৃমি দ্বারা আক্রান্ত হয় এরা প্রচুর পরিমাণে। তো এই কারণে কি করতে হবে? 4 মাস অন্তর অন্তর, আমরা বলে থাকি যে 4 মাস অন্তর অন্তর আপনাকে কৃমির ওষুধ খাওয়াইতে হবে। একবার দুইবারে না, 4 মাস অন্তর অন্তর এটা একটা কমন প্র্যাকটিস হইতে হবে। কৃমির ওষুধ খাওয়াইতে হবে, ডিওয়ার্মিং করতে হবে। কৃমির ওষুধ না খাওয়াইলে দেখবেন যে আপনি আপনার এনিমেলকে প্রচুর খাওয়াচ্ছেন, কিন্তু তার যে বডিতে যে কৃমি, সেই কৃমি কি করবে? এই নিউট্রিশনটাকে তারা আপটেক করে ফেলবে, আলটিমেটলি কি হবে? এনিমেলের শরীর বাড়বে না, গ্রোথ বাড়বে না, এবং নানা ধরনের জটিলতা বা রোগ তৈরি হবে। যাই হোক, আখেরি নবীর উম্মত উনি তিনি বলছেন যে ভুট্টার ভুসি, গুড, লালি, খুদি সিদ্ধ, খৈল, এগুলো সাথে খড় প্লাস ঘাস। এই যেটা আমি বলতেছিলাম, আপনি একটু দেখেন যে ভুট্টার ভুসি, লালি, এই দুটাই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। আপনি তারপর বলছেন খুদি সিদ্ধ, এটাও কার্বোহাইড্রেট। খৈল, হ্যাঁ, এইখানে কিছু হয়তো বা প্রোটিন আপনি পাবেন। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু অপ্রতুল হয়ে যায়।
আপনি যেটা বলছেন, হ্যাঁ আপনি কিন্তু খুব ভালো খাবার দিচ্ছেন, মানে খরচটা করছেন আপনি, কিন্তু আপনার কিন্তু খরচটা ঠিকই হচ্ছে। এখন এই খরচটাতে আপনি এখন এখানে একটা জিনিস, কয়টা জিনিস অ্যাড করেন। আপনি এই ভুট্টার সাথে ভুট্টার ভুসি ঠিক আছে, লালিও ঠিক আছে, এই দুইটা রাখেন, খুদি বাদ দেন, অথবা খুদি অথবা ভুট্টার ভুসি যে কোনো একটা বাদ দিয়ে এখানে আপনি কিছু ডাল যোগ করেন, ডাল যোগ করেন। তার সাথে যোগ করেন হচ্ছে আপনি ডিসিপি, বাজারে ডিসিপি কিনতে পাবেন, ডাইক্যালসিয়াম ফসফেট, ডিসিপি দেন। তার সাথে আপনি আর একটু ভিটামিন, একটা ভিটামিন যে কোনো একটা ভিটামিন প্রিমিক্স দেন। হ্যাঁ, এই ভিটামিন প্রিমিক্স দেন। দেখেন আপনার কিন্তু খরচটা কিন্তু আপনি ঠিকই করতেছেন, কিন্তু সঠিকভাবে খরচ হচ্ছে না। তো আপনি এইটা একটু মেনটেন করার চেষ্টা করেন। আর খড় এবং কাঁচা ঘাস, এটা দুইটা ঠিক আছে, খড় ঘাস তো দিবেনই আপনি। তা আপনার এই যে দানাদার খাবারটাতে আমি যেভাবে বললাম, আপনি এখানে একটু চেঞ্জ নিয়ে আসেন। এখানে ওই ভুট্টার ভুসি, খুদি যে কোনো একটা বাদ দিয়ে আপনি একটা রাখেন, ভুট্টার ভুসি রাখেন, খুদি বাদ দেন, অথবা খুদি রেখে ভুট্টার ভুসি বাদ দেন। রাইখে এখানে আপনি ডাল দেন এবং ডিসিপি দেন এবং ভিটামিন কিছু পাউডার দেন, অ্যাড করে আপনি একটা রেশন তৈরি করেন। আমি আশা করি যে আপনার গরুর শরীর, চেহারা বেড়ে যাবে, মানে উন্নত হবে। এবং আপনি যদি কৃমির ওষুধ না খাওয়ায় থাকেন, আজকেই বা কালকেই আপনি কৃমির ওষুধ খাওয়ায় দেন। ঠিক আছে, কৃমির ওষুধ খাওয়ায় দেন। তারপর আপনি দেখেন যে আপনার গরুর কি অবস্থা হয়। এবং অবশ্যই অবশ্যই, আমি তো আপনাকে দূর থেকে বলতেছি, আপনার গরু আমি দেখি নাই, আমার কমন কিছু আইডিয়া থেকে বললাম। সবচাইতে ভালো হয় আপনি আপনার নিকটস্থ কোনো একজন ভেটেরিনারিয়ানকে দেখান। অবশ্যই রেজিস্টার্ড কোনো ভেটেরিনারিয়ানকে দেখাবেন। ঠিক আছে, উপজেলা পর্যায়ে আমাদের সরকারি ডাক্তার আছেন, অথবা যারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান তাদেরকে দেখান, কোনো কোয়াক না। ভেটেরিনারিয়ানকে দেখিয়ে আপনি আরো ভালো সাজেশন পাবেন। শুভকামনা আপনার জন্য। আমাদের সাথে এখনো যুক্ত আছেন আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম বলছেন যে কোনো খামারি যদি তার খামারের ডেড বার্ডস গুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করে, তা কতটা যুক্তিযুক্ত? আশরাফুল ইসলাম, আপনি খুব কম, আমার মনে হয় যে এটা খুব কমন একটা উম বিষয় হয়ে গেছে। এটা খুব একটা, অনেকে এটা প্র্যাকটিস করেন, অথবা প্র্যাকটিস না করলে অনেকে কি করে, ডিসপোজ করে দেয়, পানিতে ফেলে দেয়। এত দূরে কে এটা পুঁতে ফেলবে কে বা কি করবে, এটা কিন্তু অনেকে ডিসপোজ করে দেয় পুকুরের পানিতে অথবা। তো এটা আসলে আশরাফুল ইসলাম, আমরা যদি কি বলে যে জুনোটিক ডিজিজ না, যে কোনো ধরনের ইনফেকশাস ডিজিজের যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিবেচনা করি, এই প্র্যাকটিসটা ঠিক না। ঠিক আছে, এটা প্র্যাকটিসটা ঠিক না। মাছের কাছে হিসেবে ব্যবহার করাটা ঠিক হবে না, কারণ এই বার্ডটা কোন কোন ধরনের অর্গানিজম বা কোন কারণে মারা গেছে, কোন ধরনের ইনফেকশনের কারণে মারা গেছে, সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এখন সেটা যে শুধু মাছে খাবে, মাছের মধ্যে ছড়াবে তা কিন্তু না। আমরা জানি পানিবাহিত অনেক রোগ আছে, পানির মাধ্যমে এই পুকুরের পানি ও নানা ভাবে নানা দিকে ছড়াইতে পারে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু এটা মানুষের মাঝখানে স্প্রেড করবে। সেখানে আশেপাশে হাঁস যদি থাকে, মুরগি থাকে, সেই হাঁস মুরগির মাধ্যমে মধ্যে ছড়াবে। এবং সেটা যদি কোনো জুনোটিক ডিজিজ হয়ে থাকে, সেটা মানুষের মাঝখানে ছড়াবে। সুতরাং এটা করা যাবে না। এটা আমি আমি বলবো যে এটা স্ট্রিক্টলি প্রহিবিট করবেন। হুম এটা এটা শুধু তার নিজের, মানে ওই পুকুরের জন্য বা তার আশেপাশের মানুষের, মানে আশেপাশের বার্ড বা যেগুলো হাঁস মুরগি আছে সেগুলোর জন্য না, মানুষের জন্য থ্রেট হতে পারে। সুতরাং এই প্র্যাকটিসটা না করাই ভালো। ধন্যবাদ আশরাফুল ইসলাম। এটা খুব একটা কমন জিনিস যেটা আমরা আশেপাশে দেখে থাকি। অনেকে মনে করে যে মুরগি তো মরছে, কি হয়েছে, পানিতে ফেলে দিলাম, মাছে খায় ফেললো, ঝামেলা শেষ। আসলে তা না, ঝামেলা আরো বাড়তে পারে। সুতরাং আমাদের কিন্তু এরকম ছোট ছোট কিছু কাজের জন্যই কিন্তু অনেক বড় কিছু হয়ে যায়। তো আমরা এই ছোট ছোট জিনিসগুলো মেনটেন করবার চেষ্টা করব। এগুলো আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত, আমাদের নিজেদের স্বাস্থ্য না, আমাদের সোসাইটির স্বাস্থ্য। হ্যাঁ, সোসাইটির স্বাস্থ্যের সাথে জড়িত। কারণ একটা রোগ যখন হয়, শুধু একটা মানুষ বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ছোঁয়াচে রোগগুলা পুরো সমাজে ছড়ায় যায়, দেশে ছড়ায় যায়, বিশ্বে ছড়ায় যায়। আবারও বলি, যে কোভিড সিচুয়েশন যেটা দেখতেছি, সেই উহান থেকে এখন সারা বিশ্বে চলে গেছে। সুতরাং রোগ বালাই সম্পর্কে আমাদের কেয়ারফুল থাকা উচিত, একে কোনোভাবে অবহেলা করার কোনোই অপশন নেই। ধন্যবাদ আশরাফুল ইসলাম। আশা করি আপনার প্রশ্নের মাধ্যমে আরো অনেকে এই বিষয়টাতে সতর্ক হবে। যাই হোক, আমরা মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের। এত আমার কথাগুলো মানে শুনছেন, আমার বকবকানি সহ্য করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি শেষ করতে চাচ্ছি। আসলে জুনোটিক ডিজিজ নিয়ে বলতে গেলে তো অনেক বলতে হয়, কারণ হচ্ছে বলা হয়ে থাকে যে সারা বিশ্বে মানুষের মাঝখানে যত রোগ আছে তার মোর দেন অ্যারাউন্ড 70-80% রোগী হচ্ছে জুনোটিক, বা যেগুলো এনিমেল থেকে ছড়ায়। ঠিক আছে,
তো জেনেটিক ডিজিজ নিয়ে কথা বললে একটা এপিসোডে কথা বলে শেষ করা যাবে না, অনেক কয়েকটা এপিসোডে অনেক কয়েকদিন কথা বলা যাবে। সুতরাং আমরা ইন ফিউচারে আরো জেনেটিক ডিজিজ এর সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমি আপনাদের আলোচনার মাঝখানে বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে মাঝে যতটুকু চেষ্টা করছি জেনেটিক ডিজিজ সম্পর্কে বলার। আশা করি এখান থেকে যদি কোনো একটা জিনিস, কোনো একটা তথ্য আপনাদের জীবনে বা আপনাদের আশেপাশের মানুষের জীবনে যদি কাজে লাগে, সেটা আমার জন্য একটা বড় প্রাপ্তি হবে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করব আগামীকালও আপনাদের সামনে আসার জন্য, এবং আপনারাও চেষ্টা করবেন আমাদের সময় দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে আপনাদের মাধ্যমে অনেক তথ্য আমরা জানতে পারি, এবং আপনাদের প্রশ্নের মাধ্যমেই অনেক তথ্য হয়তো বা যারা প্রশ্ন করছে না তাদের মনের প্রশ্নগুলো হয়তো বা আপনাদের প্রশ্নের মাধ্যমে পূরণ হয়ে যায় বা উত্তর তারা পেয়ে যায়। তো আপনারা সাথে থাকেন বলেই আমরা আছি, এবং বাকি সময়গুলোতে আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের যে কোনো ধরনের পরামর্শ আহ, দিলে আমরা খুশি হব। এবং আপনাদের যদি কারো কোনো স্পেসিফিক কোনো বিষয়ে যদি বলার বা জানার থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বলতে পারেন যে এই এই বিষয়টা নিয়ে একদিন একটা এপিসোড হবে, এই বিষয়টা নিয়ে একদিন কথা হোক। এবং আরেকটা বিষয় থাকবে যে আমরা আমরা কিন্তু এই লাইভে একসাথে কথা বলতে পারি। তো কেউ যদি কথা বলতে চান বা আপনার কোনো অভিজ্ঞতা, আপনার খামারের হতে পারে, আপনার স্টুডেন্ট লাইফ, বা আপনার এলাকার বা আপনার লাইফের যে ভেটেরিনারি রিলেটেড বা এনিমেল রিলেটেড যদি কোনো ধরনের অভিজ্ঞতা থাকে যেটা আপনি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই জানাবেন। আমরা একসাথে লাইভে আপনার সেই অভিজ্ঞতাগুলো আহ, আমরা শুনবো, এবং আপনার সেই অভিজ্ঞতা থেকে আমরা অনেক অনুপ্রাণিত হতে পারি, অনেক কিছু শিখতেও পারি। সুতরাং সেই অনুরোধটাও থাকবে সকলের প্রতি। তো প্রতিদিন শেষ করার আগে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা এই কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশনে নিজে সাবধানে থাকুন, নিজে সুস্থ থাকুন। আর নিজে সুস্থ থাকলে আপনার আশেপাশের মানুষের টেক কেয়ার করতে পারবেন, তাদেরকে সুস্থ রাখতে পারবেন। সুতরাং দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে সতর্ক হন, কোনো রোগকে আমরা যেন অবহেলা না করি। এবং জেনেটিক ডিজিজ সহ সকল ধরনের রোগ প্রতিরোধ করার জন্য আমরা বায়োসিকিউরিটি মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী প্রোগ্রামে আপনাদেরকে আবার প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।